আচ্ছা, এখানে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট এবং নাল সেট বা ভয়েড সেট, এই 4 রকম সেটের একসঙ্গে প্রবলেম শুরু করার আগে সেই 4টে সেট সম্পর্কে জাস্ট একটু শর্ট রিভিশন বা কুইক রিভিশন আমরা করে নেবো যে কোনটা কাকে কি বলে। ঠিক আছে, যেটা আমরা অলরেডি থিওরিতে করেছি, কিন্তু এখন আরেকবার আমি রিক্যাপ করে নিচ্ছি। সেটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট মানে হচ্ছে যার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট থাকবে হচ্ছে অসীম। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সেটের যে নাম, সেই নামের মধ্যেই তার সংজ্ঞা লুকিয়ে রয়েছে, নামের মধ্যেই তার ডেফিনিশন রয়েছে। ঠিক আছে, যেমন অসীম সেট মানে তার পদ সংখ্যা বা কার্ডিনালিটি বা অঙ্কবাচক সংখ্যা কিংবা নাম্বার অফ এলিমেন্টস বা সদস্য সংখ্যা সেটের মধ্যে সেটা থাকবে অসীম, অর্থাৎ সেটা কোনোদিনও শেষ হবে না, সেটাকে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না। ঠিক আছে, আর সসীম সেট বা ফাইনাইট সেটের ক্ষেত্রে কি হবে, তার মধ্যে সসীম সংখ্যক বা ফাইনাইট নাম্বার অফ বা কাউন্টেবল নাম্বার অফ এলিমেন্টস থাকবে। ঠিক আছে, ঠিক আছে, মানে গণনাযোগ্য এলিমেন্ট থাকবে, অর্থাৎ যে এলিমেন্টগুলো থাকবে তাকে আমরা গুণে বলতে পারবো না এতগুলো এলিমেন্ট সেখানে আছে, যেটা অসীম সেটের ক্ষেত্রে বা ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। আর একপদী সেট মানে আমরা বুঝতেই পারছি একটা মাত্র পদের মানে সমন্বয়ে গঠিত সেট। তার মানে একটি মাত্র পদকে কন্টেইন করে থাকা একটা মাত্র এলিমেন্ট বিশিষ্ট সেট হলো একপদী সেট, অর্থাৎ যার পদ সংখ্যা বা কার্ডিনালিটি হবে হচ্ছে এক। ঠিক আছে, ওয়ান। আর শূন্য সেট মানে, এখানে কিন্তু শূন্য মানে কথাটা কিন্তু আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, যে শূন্য কথা মানে কিন্তু জিরো নয়। শূন্য মানে হচ্ছে এখানে ফাঁকা বা এমটি বা নাল বা ভয়েড। ঠিক আছে, যেমন শূন্য মানে হচ্ছে এখানে আমাদের কিন্তু জিরো থাকবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, অর্থাৎ শূন্য সেটে শূন্য থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু শূন্য সেটটা শূন্য থাকবে। কথাটার মানেটা কি? সেম কথাই আমি কিন্তু মনে হচ্ছে শুনতে, কিন্তু আলটিমেটলি কিন্তু টেকনিক্যালি দুটো আলাদা জিনিস। শূন্য সেটে শূন্য থাকবে এরকম কোনো কথা নেই, শূন্য সেটে শূন্য থাকবে এটা নয়, বরঞ্চ শূন্য সেটটা শূন্য থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে, এমটি থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে ভাবতে পারি, অর্থাৎ তার নাম্বার অফ এলিমেন্ট জিরো হবে, তার মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, সেটা ফাঁকা থাকবে, সেটা ভয়েড থাকবে, অর্থাৎ এরকম টাইপের। জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ছেড়ে দেবো, তার ভিতরে কোনো এলিমেন্টই কন্টেন করে থাকবে না সে। ঠিক আছে, দেয়ার ইজ নো এলিমেন্ট ইন দি নাল সেট অর ভয়েড সেট অর এমটি সেট। তো তার উদাহরণ কিরকম হতে পারে, যেমন অসীম সেট বা ইনফাইনাইট সেটের ক্ষেত্রে আমি বলতে পারি একদম কমন এক্সাম্পল, সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 করে করে যত খুশি আমি সেটাকে উপরের দিকে চলতে পারি। আমি যদি বলি যে 1000টা 1000, এটা যদি সবচেয়ে বড় আমাদের কাছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আমি বলবো 1000 + 1, তাহলে কি হবে? সেটা তো স্বাভাবিক সংখ্যা, সেটা তো তার থেকেও বড়। আমি যদি বলি তাহলে 5000 হচ্ছে সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার, তাহলে 5000 + 1 করলে 5001, সেটা কি হবে? সেটাও তো একটা স্বাভাবিক সংখ্যা যেটা 5000 থেকেও বড়। তার মানে আমরা সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার কত হবে সেটা কিন্তু বলতে পারবো না। যত বড়ই ন্যাচারাল নাম্বার আমরা বলবো না কেন, তার সঙ্গে এক যোগ করলে সেটা আবারও একটা ন্যাচারাল নাম্বার যেটা আগেরটার থেকে বড়। তার মানে সুতরাং এখানে আমরা সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার সেটা বলা পসিবলই নয়, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটটা উপরের দিকে ক্রমশ যত খুশি আনবাউন্ডেডলি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে। তাই ন্যাচারাল নাম্বারের সেটকে বলা হয় আনবাউন্ডেড অ্যাভাব সেট, আনবাউন্ডেড অ্যাভাব, অর্থাৎ উপরের দিকে যার কোনো বাউন্ডারি নেই, আনবাউন্ডেড অ্যাভাব। ঠিক আছে, আনবাউন্ডেড অ্যাভাব। তো এবার চলে আসি সসীম সেট। সসীম সেট মানে হচ্ছে আমাদের কাছে যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, গণনাযোগ্য এলিমেন্ট থাকবে, গণনাযোগ্য এলিমেন্ট থাকবে। ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা গুনতে পারছি, কাউন্ট করতে পারছি 1 2 3 4 করে করে, কিন্তু গুণে সবচেয়ে বেশি কতগুলো এলিমেন্ট সেখানে রয়েছে, মোট কটা এলিমেন্ট রয়েছে ন্যাচারাল নাম্বারের সেটে বা স্বাভাবিক সংখ্যার সেটে, সেটা কিন্তু আমরা গুণে বলতে পারবো না, কারণ সেই সেট শেষই হবে না। আর যার শেষ নেই তাকে আমরা কি করে গুণে বলবো? সেটা আমাদের সারা জীবনেও গুণে শেষ করতে পারবো না, আমাদের জীবনটা হচ্ছে ফাইনাইট। ঠিক আছে, আমাদের জীবনটা কিন্তু অনন্ত বিস্তৃত নয়, আমাদের জীবনটা হচ্ছে ফাইনাইট, কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে ইনফাইনাইট, তাকে গুণে কোনোদিনও আমরা শেষ করতে পারবো না। বংশ পরম্পরায় যদি গুণে যাই, আমরা যদি গোনার জন্য আমাদের বংশ পরম্পরায় রেখে যাই, তারাও গুণে শেষ করতে পারবে না, কারণ ন্যাচারাল নাম্বারের সেট শেষ হবে না, কিন্তু আমাদের প্রজন্ম প্রজন্ম শেষ হতে থাকবে। এটাই হচ্ছে অসীমের কনসেপ্ট। তো এবার হচ্ছে ফাইনাইট সেট বা সসীম সেট, যেটা কিনা গুণে আমি শেষ করে দিতে পারবো, যে না এতগুলোই এলিমেন্ট আছে, মোট এতগুলো এলিমেন্ট সেখানে সমাহার রয়েছে। যেমন আমি যদি এই একটা সেট নিই, আমি বিশেষ অন্য কোথাও যাচ্ছি না, আমি এখান থেকে সেট নিয়ে বলছি 1 2 3 4।
তাহলে আমি গুণে বলে দিতে পারবো যে না, এখানে চারটে এলিমেন্ট আছে, এখানে এই সেটের ভিতর চারটেই সংখ্যা রয়েছে, তার মানে এই সেটের কার্ডিনালিটিটা আমরা গুণে বলে দিতে পারবো, সেটা হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ এর সেটে যদি কার্ডিনালিটি বলি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এ, সেটা হচ্ছে 4। অর্থাৎ যেটা কিনা একটা ফাইনাইট নাম্বার, একটা ফাইনাইট নাম্বার। ঠিক আছে, তাই এটা একটা সসীম সেট। ঠিক আছে, এবার চলে আসবো হচ্ছে এক পরিশেষ। এই সসীম সেটেরই একটা বিশেষ সেট হচ্ছে, বিশেষ সাবকেস বলতে পারি সেটাকে আমি। এই ফাইনাইট সেটেরই একটা জাস্ট স্পেশাল কেস হচ্ছে সিঙ্গেলটন সেট বা একপদী সেট, যার মধ্যে একটা মাত্র পদ কন্টেন করে থাকে। অর্থাৎ আমি যদি বলি এই সেটটা হচ্ছে শুধুমাত্র ওয়ান, এই সেটের ভিতর শুধুমাত্র ওয়ান রয়েছে, সেটা হচ্ছে একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট, কারণ তার মধ্যে একটাই মাত্র এলিমেন্ট রয়েছে, সেই সেটের কার্ডিনালিটি হচ্ছে এক। অর্থাৎ এটা হলো একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট। কিন্তু শূন্য সেটের কথায় যদি আসি, এখন শূন্য সেটের মধ্যে এমন একটা সেট যেটার মধ্যে কোনো এলিমেন্টই নেই। শূন্য সেট মানে ভিতরটা ফাঁকা হয়ে রয়েছে। অর্থাৎ আমি যদি এখন একটা সেট বলি, এ সেটটা, সেই সমস্ত এক্স থাকবে, সেই সমস্ত এক্স বিলংস টু আর থাকবে, সেই সমস্ত রিয়েল নাম্বার থাকবে এখানে, যেই রিয়েল নাম্বার গুলো তার নিজের সঙ্গেই সমান নয়, যেই বাস্তব সংখ্যাটা তার নিজের সাথেই সমান নয়, এমন বাস্তব সংখ্যা এই সেটের মধ্যে থাকবে। তো এরকম টাইপের তো এলিমেন্ট পেতেই পারি না। এক্স এক্স এর সাথে ইকুয়াল নয়, অর্থাৎ একজন তার নিজের সঙ্গেই সমান নয়। ঠিক আছে, সেটা হতে পারে না। ঠিক আছে, তুই ধর তোর নিজের থেকে বড় বা বয়সে বড় কিংবা নিজের থেকে হাইটে বেশি বা কম, এটা কি সম্ভব? নিজের সঙ্গে নিজে সমান নয়, এটা কিন্তু হতে পারে না। আর কারোর সঙ্গে সমান হোক বা না হোক, নিজের সঙ্গে তো প্রথম কথা সে নিজের সমান হবেই। ঠিক আছে, তার মানে এরকম কোনো এলিমেন্ট বা এরকম কোনো সংখ্যা পসিবলই নয় যে তার নিজের সঙ্গে সমান নয়। তার মানে এই সেটটার মধ্যে কোনো বাস্তব সংখ্যাই ঢুকতে পারছে না। ঠিক আছে, কোনো বাস্তব সংখ্যাই সেখানে ঢোকার চান্স পাচ্ছে না, বিকজ এমন একটা ক্রাইটেরিয়া এখানে, এমন একটা কন্ডিশন সেখানে ঢোকার জন্য ইনক্লুড করা রয়েছে, যে কন্ডিশন কোনো বাস্তব সংখ্যার পক্ষে অন্তত সেটাকে কি করা সম্ভব নয় বা হোল্ড করা সম্ভব নয়। ফলে সেই সেটটা ফাঁকাই থেকে গেল, সেখানে কেউ ঢুকতেই পারলো না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এরকম যদি হয়, তার মানে সেটাকে আমরা, নাল সেটটাকে আমরা ফাই অক্ষর দিয়ে লিখে থাকি, নাল সেটটাকে আমরা ফাই দিয়ে লিখে থাকি। ঠিক আছে, বা ফাইয়ের মতো কোনো একটা সিম্বল নাল সিম্বল দিয়ে লিখে থাকি, কিন্তু আমরা সেটাকে অবশ্যই ফাই বলবো, কোনো দরকার নেই নাল সিম্বল এত কিছু বলার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে একটা জাস্ট সিম্পল কুইক রিভিশন, একটা ওভারভিউ ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট অ্যান্ড এমটি সেট বা ভয়েড সেট রিলেটেড। ঠিক আছে, সসীম সেট, অসীম সেট, একপদী সেট এবং শূন্য সেট সংক্রান্ত একটা, তার ডেফিনেশন পদ সংখ্যার ভিত্তিতে বা কার্ডিনালিটির ভিত্তিতে, তার সেটা কখন কাকে কি বলবো, এবং তার একটা করে জাস্ট সিম্পল এক্সাম্পল আমি দিয়ে রাখলাম। এই ওভারভিউটা যদি আমাদের থাকে, আমাদের কিন্তু আজকে যে ক্লাসটা করতে চলেছি, যে প্রবলেমগুলো আমরা এসএনদের বই থেকে কিংবা কোনো বাইরের বই থেকে যেগুলো যেগুলো আমরা টোটাল সলভ করতে চলেছি, সেগুলো করতে কিন্তু আমাদের অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি সুবিধা হবে। তাই এই কনসেপ্টটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমি এখন এই টেবিলের মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এবার ডাইরেক্ট আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে চলে যাই। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি, একদম বেসিক ডেফিনেশন রিলেটেড কোয়েশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। দুটো বিবৃতি এখানে দিয়ে দিয়েছে, দুটো বিবৃতি এখানে দেওয়া রয়েছে, বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু। দুটো স্টেটমেন্ট, স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দেওয়া আছে। বলেছে দুটোই সত্যি কিনা, দুটোই পরস্পর বিরোধী কিনা। পরস্পর বিরোধী মানে আমি আগেও বলেছি, আর একবার বলি, পরস্পর বিরোধী মানে দেওয়ার এক্স ইকুয়ালস টু টু, আবার এক্স নট ইকুয়ালস টু টু। তার মানে আমি একবার বলছি এক্সটা দুই, আবার বলছি এক্সটা নয়, দুই নয়। তার মানে এই দুটো স্টেটমেন্ট একে অপরকে কন্ট্রাডিক্টরি করছে, কন্ট্রাডিকশন করছে, অর্থাৎ একে অপরের বিরোধিতা করছে। এই ধরনের স্টেটমেন্টকে বলা হয় পরস্পর বিরোধী স্টেটমেন্ট। ঠিক আছে, পরস্পর বিরোধী স্টেটমেন্ট বা কন্ট্রাডিকশন, মানে কন্ট্রাডিকশন করছে এরকম স্টেটমেন্ট। আর বি হলো বিবৃতি এর কারণ, বি হলো এর কারণ, মানে এটা ঘটার জন্য বিটা দায়ী, এরকম কিছু বলতে চাইছে। আর তৃতীয়ত বলছে, তৃতীয় থার্ড অপশন, যে এটা সত্যি কিন্তু বিটা সত্যি নয়, বিটা মিথ্যা। আর বিবৃতি এ বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল নয়, মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। মানে দুটো স্টেটমেন্ট এমন দিয়েছে যে একটা স্টেটমেন্টের সঙ্গে আরেকটা স্টেটমেন্টের কোনো রিলেশনই নেই, তারা একজনের উপর একজন কোনোভাবেই, একজন হওয়ার জন্য আরেকজন হবে বা না হবে সেটা কোনোভাবেই ডিপেন্ড করছে না, সেটা কোনোভাবেই ডিপেন্ড করছে না। তখন সেটাকে আমরা বলছি হচ্ছে পরস্পর মানে নির্ভরশীল নয়, মানে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্টস। সেটা কেউ কারোর কারণ বা ফলাফল হতে পারে না, কেউ কাউকে পরস্পর বিরোধিতাও করছে না।
ঠিক আছে, কিন্তু দুইজনেই হয়তো ইন্ডিভিজুয়ালি সত্য। তো এরকম ক্ষেত্রে আমরা বিবৃতি এ এবং বিবৃতি বিটা এবার চেক করবো যে কোন অপশনটা সঠিক হবে তার জন্য, কোন অপশনটা সঠিক। তো যে সেটের উপাদান সংখ্যা সসীম তাকে, সেই সেটকে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা ফাইনাইট তাকেই ফাইনাইট সেট বলে। আমি এক্ষুনি টেবিলের মধ্যে লিখলাম, পদ সংখ্যার ভিত্তিতেই চারটে সেটকে বলা যায়। সেটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে তাহলেই সে ফাইনাইট সেট বা সসীম সেট। তার মানে বিবৃতি এ অবশ্যই সঠিক, অবশ্যই সে ট্রু, সে সত্য। আর বিবৃতি বিতে বলেছে যে যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেটই হবে। এইটা কিন্তু সঠিক কথা নয়। একটা সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকতেই পারে, কিন্তু তার যে সাবসেট সেটা যে ইনফাইনাইট হতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, যেমন একটা পৃথিবী, একটা পৃথিবীতে আমি ধরলাম ইনফাইনাইট নাম্বার অফ মানে স্পিসিস রয়েছে বা ইনফাইনাইট নাম্বার অফ পিপলস রয়েছে, যদিও সেটা সম্ভব না, আমরা গুণে শেষ করতে পারবো, কিন্তু কথার কথা ধরলাম সেখানে ইনফাইনাইট নাম্বার অফ মানুষ রয়েছে। ঠিক আছে, কিন্তু আমি যদি নিজেদের বাড়ির কথা বলি, সেই বাড়িটা কিন্তু সেই পৃথিবীরই একটা সাবসেট। কিন্তু বাড়িতে কি ইনফাইনাইট সংখ্যক লোক রয়েছে, অসীম সংখ্যক লোক রয়েছে যে গুণে শেষ করতে পারবো না এত লোক কি বাড়িতে রয়েছে? সেটা তো নেই। তার মানে অসীম সেটের উপসেট যে অসীম সেটই হবে এরকম কোনো কথা নেই, এরকম কোনো গ্যারান্টি নেই। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট যদি 1 2 3 4 আমরা বলি, এরকম করে করে তো স্বাভাবিক সংখ্যার সেট এক্ষুনি বললাম সেটা চলতেই থাকে। সেই সেট চলতেই থাকে, তার কোনো অনন্ত বিস্তৃত, তার কোনো শেষ নেই। আমরা গুণে কোনোদিনও সারা জীবনেও শেষ করতে পারবো না সেই সেটকে, কারণ আমাদের জীবন ফাইনাইট, আমাদের জীবন হচ্ছে সসীম, কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে অসীম। তাকে গুণে আমাদের সসীম জীবনে কখনো একটা অসীম সেটকে গুণে শেষ করতে পারবো না আমরা। ঠিক আছে, হাজারবার জন্ম নিলেও পারবো না, কারণ অসীমের কনসেপ্টই তাই। ঠিক আছে, তাই সেক্ষেত্রে ন্যাচারাল নাম্বারের সেট তো একটা অসীম সেট, কিন্তু তার যে উপসেট, একটা যদি আমি উপসেট, আমি ক্যাপিটাল এটাকে নিই, যেটা আমি একটু আগে উদাহরণেই রেখেছি, সেই সেটটা, সেটা কি অসীম? সে কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বারের সাবসেট। তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলো বা এলিমেন্টগুলো বা সদস্যগুলো ন্যাচারাল নাম্বারের সেট থেকে ধরে এনে এখানে বসানো হয়েছে, এ সেটে নেওয়া হয়েছে। ফলে এ সেটটা কমপ্লিটলি কন্টেন্ট ইন দি সেট অফ ন্যাচারাল নাম্বারস। এ সেটটা সম্পূর্ণরূপে স্বাভাবিক সেটের অন্তর্গত, স্বাভাবিক সেটের সাবসেট বা উপসেট, এবং যথার্থ উপসেট, প্রপার সাবসেট অবভিয়াসলি। অথচ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে ন্যাচারাল নাম্বারের সেটটা কিন্তু একটা অসীম সেট, সেটা কিন্তু একটা অসীম সেট, ইনফাইনাইট সেট, সেই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেইন করে রয়েছে। অথচ এই হচ্ছে এন এর একটা সাবসেট যেটা কিনা একটা সসীম সেট। তার মানে এই যে কথাটা বলেছে যে অসীম সেটের উপসেট হলে অসীম সেটই হবে, কথাটা মোটেও সঠিক নয়। কথাটা কিন্তু একেবারেই সঠিক নয়। এখন আমি বলতেই পারি যে অসীম সেটের উপসেট কি তার মানে সবসময় সসীম হবে? ইনফাইনাইট সেটের উপসেট কি সবসময় ফাইনাইট হবে? একদমই নয়, একদমই সেটাও সঠিক কথা নয়। তার মানে ইনফাইনাইট সেটের সাবসেট ইনফাইনাইট সেটও হতে পারে, ফাইনাইট সেটও হতে পারে। যেমন আমি যদি বলি এখন 2n, আমি ডিনোট করছি এরকম ভাবে 2n সেটটাকে, আমি একটা সেট নিচ্ছি বি, যেটা আমি ডিনোট করছি 2n, মানে ন্যাচারাল নাম্বারের যেগুলো রয়েছে তার দ্বিগুণ গুলো, তার 2 মাল্টিপল গুলো 2n সেটের মধ্যে বিলং করছে। তার মানে সেটটা কিরকম দেখতে হবে? 2 ইন্টু ন্যাচারাল নাম্বারের যে সেটগুলো রয়েছে সেরকম টাইপের দেখতে হবে না? তার মানে একটাকে 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব হচ্ছে 2, দুইটাকে 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব 4, তিনটাকে 2 দিয়ে গুণ করবো 6, এরকম। তারপর চলে আসবে 8, অর্থাৎ এটা আর কিছুই না, এটা হচ্ছে যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। এবং যেহেতু প্রতিটা ন্যাচারাল নাম্বারকে আমরা 2 দিয়ে গুণ করে করে এই সেটটা পাচ্ছি, তাই এই সেটটাও কখনো শেষ হবে না, কারণ ন্যাচারাল নাম্বার যেহেতু শেষ হবে না এবং ন্যাচারাল নাম্বারকেই 2 দিয়ে গুণ করে এই সেটটা আমদানি হচ্ছে, ফলে এই সেটটাকে, এই সেটটাকেও কোনোদিনও আমরা গুণে শেষ করতে পারবো না, কারণ এই সেটটা কমপ্লিটলি ডিপেন্ডিং অন দি সেট অফ ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার যতদূর চলবে, 2 দিয়ে গুণ করে করে এই সেটটাও ঠিক তত দূরই চলবে। অর্থাৎ কার্ডিনালিটির দিক থেকে যদি ভাবি, যদিও তারা ইনফাইনাইট সেট, কিন্তু কার্ডিনালিটির কনসেপ্টে যদি আমরা আসি, তাদের কিন্তু কার্ডিনালিটি একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এবং শুধুমাত্র নট অনলি ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সমানও হবে কার্ডিনালিটিটা। ঠিক আছে, কার্ডিনালিটি কিন্তু সেক্ষেত্রে এন এবং 2n এর সমান হয়ে যাবে, বিকজ এন সেটটা যতগুলো বাড়বে তার সঙ্গে 2 গুণ করে
এখানেও সেই করেসপন্ডিং এলিমেন্ট চলে আসবে। বোঝা গেছে? অর্থাৎ 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে বিটুইন এন অ্যান্ড টু এন। এন এবং টু এন সেটটার মধ্যে একটা, মানে কি বলবো, 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে। একটা ন্যাচারাল নাম্বার টু এন এর একটা এলিমেন্টকে ইন্ডিকেট করছে। একটা যেমন 1 2 3 করে করে চলছে, যেমন ওয়ানের সঙ্গে 2 গুণ করে আমরা 2 পাচ্ছি, 2 এর সঙ্গে 4 পাচ্ছি, 3-এর সঙ্গে 2 গুণ করে 6 পাচ্ছি। অর্থাৎ এক একটা ন্যাচারাল নাম্বার এক একটা টু এন এর এলিমেন্টকে আমাদের প্রকাশ করতে সাহায্য করছে। তাদের মধ্যে একটা 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে। এই যে ব্যাপার, ঘটনাটাকে বলা হয় 1-to-1 করেসপন্ডেন্স। যারা হায়ার স্টাডিজ এর জিনিসগুলো, অঙ্ক নিয়ে আরো এগোবে, তারা জিনিসগুলোর সঙ্গে পরিচিত হবে, কথাগুলো আরো। 1-to-1 করেসপন্ডেন্স, ঠিক আছে? এই সমস্ত কথা সমস্ত ভিডিও, সব জায়গার ভিডিও তো তোমরা পাবে না। তার জন্য একটা কোয়ালিটি রেখে ক্লাস চললে তবেই এই সমস্ত কথা আসে, এই সমস্ত ব্যাখ্যা আসে, এই সমস্ত কনসেপ্ট সেখানে চলে আসে। ঠিক আছে? এবং যারা শুধুমাত্র পাশ করার জন্য পড়ছে, তাদের এই কথাগুলো আশা করি হয়তো ভালো নাও লাগতে পারে, আমি এটা ক্লিয়ারলি বলছি। শুধুমাত্র পাশ নম্বর তুলবো তার জন্য এই ধরনের লেকচার অনেকেরই হয়তো ভালো লাগতে নাও পারে। কিন্তু যারা জিনিস সাবজেক্টটাকে ভালোবেসে তার ভিতরে ঢুকে একদম সাবজেক্টটাকে ভিতর থেকে জানতে চাইছে, গভীরে জানতে চাইছো, কনসেপচুয়ালি অনেক অনেক বেশি স্ট্রং হতে চাইছো, তাদের জন্য এই লেকচারগুলো কিন্তু অনেক অনেক বেশি ইউজফুল, যেগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে? শুধুমাত্র পাঁচ নম্বর পাওয়ার জন্য হয়তো অনেক কম জানলেও কাজ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখানে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ভিডিও তেমন ভাবেই শেখানো হবে, এমন ভাবেই বলা হবে যে কনসেপ্ট গুলো সচরাচর সবাই বলে না। তো যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে, সেটাও কিন্তু একটা অসীম সেট। সেটা কিন্তু একটা অসীম সেট, এবং সেটা কিন্তু অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার সেটেরই সাবসেট। তার মানে এই যে বি সেটটা, সেটা একটা অসীম সেট, যেটা একটা অসীম সেটেরই সাবসেট। অথচ এ সেটটা একটা সসীম সেট বা ফাইনাইট সেট, যেটা কিনা একটা অসীম সেটের সাবসেট। তার মানে একটা অসীম সেটের সাবসেট অসীমও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সসীমও হতে পারে, ফাইনাইটও হতে পারে, আবার ইনফাইনাইটও হতে পারে। কিন্তু এটা এটা এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা আমার খুব দরকার, যে আমি বললাম যে সাবসেট অফ অ্যান ইনফাইনাইট সেট ইজ আইদার ইনফাইনাইট অর ফাইনাইট, বোথ হতে পারে। কিন্তু যদি আমি সসীম সেটের ক্ষেত্রে, ফাইনাইট সেটের সাবসেট কিন্তু কোনোদিনও অসীম হতে পারে না। একটা ফাইনাইট সেট, একটা সেট কিনা ফাইনাইট, যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, সেখান থেকে এলিমেন্ট তুলে আমি কি করে অসীম সেট বানাতে পারবো? ঠিক আছে? একটা সেট যেখান থেকে আমি নিচ্ছি, সে সে নিজেই, তার মধ্যে 4-5টা গণনাযোগ্য এলিমেন্ট রয়েছে। ঠিক আছে? সেখান থেকে এলিমেন্ট নিয়ে আমরা কি করে অসীম সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট একটা সেট তৈরি করতে পারি, সেটা কখনোই সম্ভব নয়। তাই একটা অসীম সেট থেকে আমরা ফাইনাইট সেটও এবং ইনফাইনাইট সেটও দুটোই করতে পারি। কিন্তু একটা ফাইনাইট সেট থেকে সবসময় ফাইনাইটই করা যাবে, ইনফাইনাইট করা পসিবল নয়। ঠিক আছে? একটা বাড়িতে ধর 4জন মেম্বার রয়েছে, তো সেই 4জন মেম্বার নিয়ে আমরা কখনোই অসীম সংখ্যক মেম্বার বিশিষ্ট একটা সেট, একটা কালেকশন তৈরি করতে পারি না। ঠিক আছে? একটা 4জন মেম্বারকে নিয়ে আমরা 10জন মেম্বারের একটা টিম কখনোই তৈরি করতে পারবো? তো সেক্ষেত্রে কখনোই একটা ফাইনাইট সেটের সাবসেট ইনফাইনাইট সেট হয়ে যেতে পারে না। তাহলে সাবসেট of a finite set, subset of a finite set cannot be infinite, cannot be infinite. It's it is always finite. It is always finite. ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা কথাটা
জাস্ট অন্য ক্লাসে হলে কি বলা হতো না, সসীম সেটের মধ্যে সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে, অসীম সেটের উপসেট সবসময় অসীম হবে, অর্থাৎ স্টেটমেন্টের মতো আমরা জাস্ট মুখস্থ করে বলে দেওয়া হতো হ্যাঁ এটা সত্যি বিটা মিথ্যা, তাই তো। কিন্তু এখানে প্রত্যেকটা কেন ফাইনাইট হবে, কেন ইনফাইনাইট হবে, বা ফাইনাইট সেটের সাবসেট হলে কি হতো, প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁত ব্যাখ্যা দিয়ে এখানে প্রত্যেকটা বলা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে এটা হয় বলে ধরে নেওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, এটা কিন্তু ইতিহাস নয় সাবজেক্টটা, যে এটা কি হয়েছিল সেটা হয়েছে ব্যাস সেটুকুনি পড়লাম। সাবজেক্টটার কিন্তু আমাদের ভিতরে ঢুকতে গেলে কেন হয় প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের বুঝতে হবে। এটা কিন্তু কোনো হিস্ট্রির সাবজেক্ট নয়, যেটা হয়েছিল জেনে নিলাম হয়ে গেল। প্রত্যেকটা জিনিস কেন হয়েছে আমাদের ব্যাখ্যা ছাড়া তার এই সাবজেক্টের কিন্তু কোনো কাজ নেই। প্রতিটা জিনিসের কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে পড়তে হবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। শুধু হয় বলে জেনে নিলে সেটা কিন্তু, এটা কিন্তু কোনো বায়োলজিরও সাবজেক্ট নয় যে আমরা এখানে এটা আছে বা এটাই হয়। কেন হয় সেটা আমাদের অবশ্যই এখানে কিন্তু জানতে হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্ট শেখার কোনো মানেই থাকে না। তো যাই হোক, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, কোনটি অসীম সেট বা ইনফাইনাইট সেট। চারটে সেট, চারটে অপশন এখানে দেওয়া আছে, তার মধ্যে কোনটা ইনফাইনাইট সেট। তার মানে বুঝতেই পারছি চারটে একটা সঠিক মানে একটাই ইনফাইনাইট আছে, আর বাকি তিনটে এখানে ফাইনাইট সেট ঢুকে রয়েছে। কোন তিনটে ফাইনাইট এবং কোনটা ইনফাইনাইট প্রত্যেকটা আমরা বলবো এখানে। এই নয় যে কোনটা ইনফাইনাইট আমি দেখে বলে দেবো, আমি কিন্তু এখানে প্র্যাকটিস করতে বসিনি। আমি কিন্তু ক্লাসটা করাচ্ছি নিজের প্র্যাকটিসের জন্য নয়, যে আমি আমি একটা কোয়েশ্চেন আমাকে সলভ করতে হবে না। আমি যদি প্র্যাকটিস করতে বসতাম আমার একটা কোয়েশ্চেন এখানে সলভ করতে হবে না, আমি দেখে বলে দেবো যে কোনটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু পরীক্ষা দিতে বা প্র্যাকটিস করতে এখানে বসিনি, ফলে সেক্ষেত্রে তোমাদের জানানোর জন্যই যে কোনটা কি সেটা যদি তোমাদের জানানোর কমপ্লিট না হয়, আমি জেনে কি করবো, আমি তো আর পরীক্ষায় বসবো না। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে না এটা এই কারণে এটা হচ্ছে। যদি অপশনটা শুধুমাত্র জানার জন্য হয়, অপশন আমি দেখে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে অপশন বলে দিতে পারবো। ঠিক আছে, তো সেটা তো আমার লাভ হবে, বা আমার আরো প্র্যাকটিস হবে। আমার প্র্যাকটিস করে তোমাদের কোনো লাভ হবে না। তাই যদি সঠিকভাবে জানতে হয়, বুঝতে হয়, ক্লাস এরকমই অ্যাটেন্ড করতে হবে, এরকমই করতে হবে, সময় এরকম জায়গাতেই দিতে হবে। ঠিক আছে, যে যেখানে টিচার নিজে প্র্যাকটিস করছে সেরকম ক্লাস করাতে তোমাদের আলটিমেটলি কোনো লাভ নেই, নিট ফল সম্পূর্ণ জিরো। পরীক্ষায় যখন একটা কোয়েশ্চেন পাবে তখন কি পদ্ধতিতে কিভাবে কোন কনসেপ্টে কোয়েশ্চেনটা যাবে সেটাই ধরতে পারবে না, সেটাই মাথার উপর দিয়ে চলে যাবে এটা কোথা থেকে এসছে। তাই শিখতে হলে এরকম ভাবেই নিখুঁত ভাবে ধরে ধরে শিখতে হবে। এটা কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না যে আমরা কত তাড়াতাড়ি কত ফাস্ট জিনিসটাকে করব, বরঞ্চ কতটা নিখুঁত ভাবে করব সেটা হচ্ছে শেখার মূল লক্ষ্য। আদারওয়াইজ ওরকম ভাবে শেখা যায় না। ঠিক আছে, শেখার সময় ধরে ধরে করতে হবে, পরীক্ষার সময় যতটা সম্ভব ফাস্ট করতে হবে। শেখার সময় ফাস্ট করলে কিন্তু শেখা আর কমপ্লিট হবে না অন্তত। বোঝা গেছে? তাই ক্লাস এমন জায়গাতেই করো, এমন ভিডিও খুঁজে বার করো যেখানে সঠিকভাবে নিখুঁতভাবে কনসেপচুয়ালি ধরে ধরে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে শেখানো হচ্ছে। এই নয় যে কোনটা সঠিক বলে দিলাম আর হয়ে গেল এমসিকিউ 1 সেকেন্ডে। ওরকম এমসিকিউ শেখাতে আমার এটা, এই আজকের ক্লাসটা করতে 5 মিনিটের ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু সেটা করে কিন্তু তোমাদের কোনো রকমই লাভ হবে না, আমি কিন্তু ধরে ধরে বলতে পারি এটা কোনো লাভ হবে না তোমাদের। পরীক্ষার সময় কোয়েশ্চেনই চিনতে পারবে না ওরকম ভাবে ক্লাস করলে। ঠিক আছে, এই যে ব্যাখ্যাগুলো আমি করছি প্রত্যেকটা অপশন ধরে ধরে, এই ব্যাখ্যাগুলোই বারবার যখন রিপিট হচ্ছে তখন তোমাদের মাথায় বসে যাবে, তোমাদের কোয়েশ্চেন দেখে চোখে ভাসবে যে এই কোয়েশ্চেনটার ব্যাখ্যা এরকম, এটাই হবে অপশন, সঠিক অপশন। ঠিক আছে, তোমাদের টেস্ট হবে যেহেতু এমসিকিউ, সেক্ষেত্রে বড় কোয়েশ্চেন লেখার থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি কঠিন। বড় কোয়েশ্চেন লেখার থেকেও এমসিকিউ কিন্তু অনেক বেশি কঠিন। কেন এমসিকিউ কঠিন? কারণ এমসিকিউ তে তোমাদের চারটে অপশন রয়েছে। একটা কোনো খাবার দোকানে গিয়ে তোমরা যদি সেট করে যাও যে আমি এটাই খেতে যাব, ধরো ফুচকার দোকানে গেছো ফুচকা খেতে যাবো, ফুচকাই খেয়ে চলে আসবে। কিন্তু কোনো রেস্টুরেন্টে গিয়ে যখন তোমাদের কাছে 4টে 10টা অপশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা খেতে গেছো সেটার বদলে অন্য কিছু খেয়ে আসবে। ফলে এমসিকিউ কিন্তু অনেক বেশি কঠিন। এমসিকিউ তে 4টে অপশন রয়েছে, তার মধ্যে একটা মাত্র সঠিক।
যদি বড় কোয়েশ্চেন হয় সঠিকটা তোমরা লিখে আসতে পারবে, তোমাদের সেখানে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু চারটে অপশনের মধ্যে যখন একটা খুঁজে বার করতে হবে, তখন কিন্তু তোমাদের কাছে চারটের মধ্যে তিনটেই ভুল ঢুকে রয়েছে। এই নয় যে তিনটে ঠিক আর একটা ভুল, ভুলটা বাদ দিতে পারবে। তিনটেই ভুল, একটা মাত্র সঠিক। সেই সঠিকটা খুঁজে বার করা কিন্তু কোনো সঠিক কনসেপ্ট নিয়ে চললে তবেই সেটা মাথায় করা যাবে। মুখস্থ করে গিয়ে কিন্তু সেটা হবে না। তো যাই হোক, তাহলে এখান থেকে আমাদের অসীম সেট বা ইনফাইনাইট সেটটা খুঁজে বার করতে হবে। প্রথম সেটটা দিয়েছে হচ্ছে এক্স একটা পূর্ণ সংখ্যা, একটা ইন্টিজার ভ্যালু, যেখানে এক্স এর মানটা -1 থেকে 1 মধ্যে বিলং করছে। -1 থেকে 1 মধ্যে এক্সটা বিলং করছে এবং এক্সটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ঠিক আছে, তাহলে সেটা পূর্ণ সংখ্যা, -1 থেকে 1 মধ্যে পূর্ণ সংখ্যা কখনোই আর যাই হোক অসীম সেট হতে পারে না। আমি যদি এই সেটটাকে নিয়ে আলোচনা করি এখানে, এই হচ্ছে 0, এই হচ্ছে -1, আর এই হচ্ছে 1। আমাকে বলেছে -1টাকে আমি নিতে পারবো, কারণ -1 ইকুয়ালিটি রয়েছে। এগুলো এই ধরনের জিনিস কিন্তু আমরা শূন্য সেটের যে ভিডিওটা আপলোড করেছি সেখানে কিন্তু পাই টু পাই বলা আছে কেন কখন কাকে নেওয়া যাবে কখন কাকে নেওয়া যাবে না। ঠিক আছে, যারা সেই ভিডিওটা দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপলোড করা আছে, সেটা কিন্তু তোমরা সেখান থেকে, প্লেলিস্টেও আমি অ্যাড করে রাখা রয়েছে, সেখান থেকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ পর পর ভিডিও না দেখলে কিন্তু আমরা একটা সঙ্গে আরেকটা রিলেট করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবারই বলছি, কোনো আর্টসের সাবজেক্ট নয় যে আমি এখান থেকে একটু ভিডিও দেখলাম ওখান থেকে একটু ভিডিও দেখলাম, তাতে কিন্তু আমি কোনো সিকোয়েন্সের ব্যাপার নেই, একটার সঙ্গে আরেকটার কোনো যোগাযোগ নেই, ব্যাপারটা কিন্তু সেটা নয়। প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিন্তু প্রত্যেকটা ভিডিও ইন্টারলিঙ্কড, প্রত্যেকটা ভিডিও কানেক্টেড, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যোগসূত্র আছে। তোমরা যদি একটা স্কিপ করে আর একটা দেখতে যাও, মাঝখানে যোগসূত্র বা কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা কিন্তু পরের ভিডিওটা বুঝতে পারবে না যে কোথা থেকে আসছে, কি আসছে, কিভাবে আসছে। যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে যখন যা কনসেপ্ট লাগে বারবারই রিক্যাপ করি, বারবারই রিপিট করি, যাতে করে আবার জিনিসটা ঝালিয়ে যায়, কিন্তু সবসময় হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। তাই তোমরা সিকোয়েন্স ওয়াইজ যখন যে ভিডিও দেখবো কোনোটাই ব্যাকলগ না রেখে, কোনোটাই আমাদের কাছে অসম্পূর্ণ না রেখে, স্কিপ না করে পর পর ভিডিও দেখে যাবে তোমাদের। তারপরে দিন শেষে যে কনসেপ্ট তোমাদের মধ্যে গ্লো করবে, যে কনসেপ্টগুলি তোমরা ততটা স্ট্রং হবে, ততটা কিন্তু ভিডিও যারা দেখেনি এই ধরনের তারা কিন্তু হতে পারবে না, তাদের সঙ্গে তোমাদের একটা আকাশ পাতাল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, সেটা তোমরা পরীক্ষার সময় হাতে নাতে টের পেয়ে যাবে যে তোমরা কি কনসেপ্ট নিয়ে এসছো আর তারা কি কনসেপ্ট, তাদের মধ্যে কতটা কনসেপ্ট রয়েছে। ঠিক, তো -1 0 1, -1 0 1, ওকে। তো সেখান থেকে আমাদের -1টাকে যেহেতু ইকুয়ালিটি রয়েছে, তার মানে -1টাকে আমরা নিতে পারবো। আর নিতে যেহেতু পারবো, -1টা অ্যাজ ইন্টিজার হিসেবে, পূর্ণ সংখ্যা হিসেবে সেখানে আসছে, কারণ পূর্ণ সংখ্যার সেট আমাদের এ সেটটা দিয়েছে হচ্ছে সেই সমস্ত এক্স, যেখানে এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, যেটাকে আমরা এক্স বিলংস টু জেড লিখবো। ঠিক আছে, এবং -1 থেকে 1 মধ্যে থাকবে হচ্ছে এক্স এর ভ্যালু। একে কিন্তু সমান চিহ্ন নেই, তার মানে 1কে নেওয়া যাবে না। এক যদিও পূর্ণ সংখ্যা, কিন্তু 1কে আমরা এখানে এক্স এর ভ্যালু হিসেবে নিতে পারছি না, বিকজ এক্স ইজ স্ট্রিক্টলি লেস দ্যান 1। এক্সটা কিন্তু 1-এর থেকে সম্পূর্ণ ছোট, কখনোই 1-এর সঙ্গে সমান বলছে না। তার মানে 1কে এক্স এর ভ্যালু হিসাবে নিতে আমরা পারবো না, যদিও 1 একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ জেডটা কি, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা বা সেট অফ ইন্টিজার্স। মানে পূর্ণ সংখ্যার সেট মানে কি, সেখানে থাকবে হচ্ছে নেগেটিভ ইন্টিজার গুলো, অর্থাৎ -2 -1, তারপরে চলে আসবে 0, তারপর পজিটিভ ইন্টিজার বা স্বাভাবিক সংখ্যাগুলো সেখানে ঢুকবে। ঠিক আছে, এই সমস্ত সংখ্যা সেখানে থাকবে। এই -2 -3 করতে করতে নিচের দিকে চলতে থাকবে, অর্থাৎ আনবাউন্ডেড বিলো, তার নিচে কখনো শেষ হবে না, নিচের দিকে কোনো বাউন্ডারি নেই। আবার 1 2 3 4 করতে করতে ন্যাচারাল নাম্বার যেহেতু এগুলো, সেগুলো আবার উপরের দিকে কোনো বাউন্ডারি নেই, আনবাউন্ডেড অ্যাভাব, তার উপরের দিকেও শেষ হবে না। তার মানে জেডটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, তো -1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, তার মানে -1 থেকে 1 মধ্যে এরকম টাইপের ইন্টিজার কত আছে,
একটাকে আমরা নিতে পারছি না, শুধুমাত্র -1 0 আর 1, তার মানে -1 আর 0 আসবে। একটা যেহেতু ইন্টিজার ঠিকই, কিন্তু একে যেহেতু ওপেন করা আছে, একে যেহেতু নেওয়া নেই, লেস দ্যান করা আছে ডাইরেক্ট, তাই আমরা শুধুমাত্র -1 0 আর নিতে পারবো, আর কিছু নিতে পারবো না। তার মানে সেটা হলো একটা দ্বিপদী সেট। তাহলে এই যে সেটটা তৈরি হলো, তাহলে এ সেটের যে কার্ডিনালিটি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ, সেটা কত? সেটা হচ্ছে 2। তো 2 যখন, তার মানে নিশ্চয়ই সেটা ফাই নয়। তাহলে এ একটি সসীম সেট, কারণ গুণে বলতে পারলাম দুটো এলিমেন্ট আছে, একটা ফাইনাইট সেট। সুতরাং এ সেটটা কিন্তু অসীম নয়। অসীম সেট নয়। এবার চলে আসবো হচ্ছে বি অপশানে, যেখানে বলেছে বি সেটটা হচ্ছে -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহ। -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহ, অর্থাৎ অপশন বি। -1 থেকে বড়, তার মানে বি সেটটা কিরকম? -1 থেকে যদি বড় হতে হয়, -100 থেকে বড়, তার মানে কি হতে পারে? -100 থেকে বড়, আবার যুগ্ম বলছে, আবার ঋণাত্মক বলছে। তার মানে -100 থেকে বড়, -100 যেহেতু থেকে বড়, তার মানে -100 কে নেওয়া যাবে না, -100 কিন্তু নেওয়া যাবে না। তাহলে কি কি নিতে হবে? -98 নিতে হবে, -96 নিতে হবে, -94 নিতে হবে। এরকম করতে করতে, -4 নিতে হবে, -2 নিতে হবে, দেন ঋণাত্মক আর 0 নেওয়া যাবে না, -2 তে গিয়ে শেষ করে দিতে হবে। তার মানে এখানে একটা শুরু আছে, একটা শেষ আছে, এই সেটের একটা সূচনা আছে, একটা সমাপ্তি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ঠিক গুণে বলে দিতে পারবো এখানে কতগুলো এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে সসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, এখানে কাউন্টেবল নাম্বার অফ এলিমেন্টস এখানে কন্টেন্ট করছে, এখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্ট করছে। ঠিক আছে, আমরা গুণে বলে দিতে পারছি বি সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে, বি সেটে ঠিক কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা গুণে বলতে পারবো। তাই বি সেটটা হচ্ছে এখানে একটা সসীম সেট। কারণ এ কিন্তু না আনবাউন্ডেড বিলো, নিচের দিকে কিন্তু অসীম পর্যন্ত চলছে, না -ইনফিনিটি পর্যন্ত, না উপরের দিকে +ইনফিনিটি পর্যন্ত চলছে। এ কিন্তু -98 থেকে শুরু করে -2-তে গিয়ে শেষ হয়ে গেছে, অর্থাৎ তার একটা শুরু হয়েছে -98, তার শেষ হয়েছে -2-তে। এবং প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, যুগ্ম সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তারা কিন্তু কোনো শুধুমাত্র বাস্তব সংখ্যা বলে ছেড়ে দিলে এই সেটটাও অসীম সেট হয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা স্ট্রিক্ট করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তার ডোমেনটাকে, তার সংখ্যার অঞ্চলটাকে, যে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই নেব, তার মানে পূর্ণ সংখ্যা কিন্তু আমরা গুণে বলতে পারবো, বাস্তব সংখ্যা কিন্তু গুণে বলা সম্ভব নয়। বাস্তব সংখ্যা কিন্তু গুণে বলা কখনো পসিবল নয়। যে কটা বাস্তব সংখ্যা আছে, ইনফ্যাক্ট আমাকে যদি একটা কেউ বলে দেয় যে 1.5 তো একটা বাস্তব সংখ্যা, 1.5 এর ঠিক পরবর্তী বাস্তব সংখ্যা কত হবে, আমরা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, আমরা কিন্তু কখনো বলতে পারবো না একটা সংখ্যা দিলে ঠিক তার পরের সংখ্যাটা কত, সেটা আমরা বলা পসিবল নয়। কেউ যদি বলে একের পরের সংখ্যাটা কত, আমরা কোনোদিনও বলতে পারবো না। একের পরের সংখ্যা 2 মোটেই নয়। একের পরের সংখ্যা কেউ যদি বলে 2, তাহলে সে হচ্ছে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার কনসেপ্টে যাচ্ছে। কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের কনসেপ্টে একটা সংখ্যার ঠিক পরের সংখ্যাটা বলা পসিবল হয় না। কারণ তার মধ্যে দুটোর যেটাই বলবো না কেন, সেই সংখ্যাটা আমি বললাম একের পরে একের পরে আমি বললাম 1.1 আছে, কিন্তু বাস্তব সংখ্যার যে ডেনসিটি প্রপার্টি, বাস্তব সংখ্যার ডেনসিটি প্রপার্টি বলে একটা কনসেপ্ট রয়েছে, সেই প্রপার্টি বলছে এই যে এটার পর আমি এটা বলছি, এদের মাঝখানে আরো অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে, এদের মাঝখানে আরো অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে। সামান্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, যেটা পাবো সেটা তাদের মধ্যবর্তী আরেকটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তার মানে একটা সংখ্যা ঠিক পরের সংখ্যা বলা যায় না কখনো। কেউ যদি বলে একের পরে 2 আসে, সেটা সম্পূর্ণ ভুল কথা, একের পরে কি আসে আমরা বলতেই পারবো না, 2 এর পরে কি আছে আমরা বলতেই পারবো না। ঠিক আছে, 1 এবং 2 এর মাঝখানে অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, যেগুলো আমরা বলতে পারি না কখনোই। ঠিক আছে, তো যাই হোক, বি সেটটা হচ্ছে সসীম সেট। নেক্সট হচ্ছে সি সেট।
নেক্সট হচ্ছে সি সেটটা 100 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট। ঠিক আছে, পজিটিভ ইন্টিজারের সেট যেটা কিনা লেস দ্যান 100, 100 থেকে ছোট পজিটিভ ইন্টিজারের সেট। তার মানে 100 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? 100 থেকে ছোট, তার মানে আমি বলতে পারি 100 থেকে ছোট মানে 99 থেকে শূন্য শুরু করতে হবে, আর কোনো যুগ্ম অযুগ্মর গল্প নেই এখানে। সি সেটে কোনো রকম যুগ্ম বা অযুগ্ম সংখ্যার কথা বলছে না, ফলে আমরা প্রত্যেকটাকে নিতে পারবো। অর্থাৎ 99, 98, 97 এরকম করতে করতে আমরা আপ টু 3, তারপর 2, তারপর 1-এ গিয়ে শেষ হয়ে যাবে। জিরো কিন্তু নয়, জিরো কোনো ধনাত্মকও নয়, জিরো ঋণাত্মকও নয়, জিরো কিন্তু নাইদার পজিটিভ নর নেগেটিভ, তাই জিরোতে গিয়ে ওকে শেষ করে দিও না আবার। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা 1 থেকে 99 পর্যন্ত, তার মানে কার্ডিনালিটি বলে দিতে পারছি। কার্ডিনালিটি নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেটা কত হবে? 99 হবে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সেখানে সিচুয়েটেড। তার মানে সেটাকে গুণে বলতে পারছি কতগুলো আছে, তার মানে এটাও একটা সসীম সেট। তাহলে অসীম সেট কোনটা? অসীম সেট হচ্ছে লাস্টে, তার মানে যেটা পড়ে রয়েছে সেটাই হবে অসীম অবভিয়াসলি। এবং সেটা কি? সেটা বলেছে এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা যেখানে -1 থেকে 1-এর মধ্যে এক্স রয়েছে। -1 থেকে 1, এই যে দুটো বাস্তব সংখ্যার মাঝখানে এক্স রয়েছে, তার মানে দুটো বাস্তব সংখ্যার মধ্যবর্তী পজিশনটা হচ্ছে এই সেটটাকে ডিনোট করছে। এবং সেখানে সমস্ত বাস্তব সংখ্যাকে নিতে বলছে, এক্সটা সমস্ত বাস্তব সংখ্যা, তার মানে এই সেটটা অসীম সেট। কারণ বাস্তব সংখ্যা রূপে যদি দেখি, তাহলে -1 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে। সেখানে যুগ্ম সংখ্যা কিংবা অযুগ্ম পূর্ণ সংখ্যা কিংবা শুধুমাত্র পূর্ণ সংখ্যা কিংবা স্বাভাবিক সংখ্যা কিংবা অখণ্ড সংখ্যা, এগুলো সব হতে পারে ফাইনাইট। -1 থেকে 1-এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ রয়েছে এরা। কিন্তু যদি চলে আসে বাস্তব সংখ্যা কিংবা মূলদ সংখ্যা কিংবা অমূলদ সংখ্যা, রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার বা রিয়েল নাম্বার, তারা কিন্তু -1 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক রয়েছে। সেটা কে বলছে, কে এই কথাটা বলার অধিকার দিচ্ছে? সেটা দিচ্ছে হচ্ছে রিয়েল নাম্বারের একটা প্রপার্টি, সেটা হলো ডেন্সিটি প্রপার্টি। রিয়েল নাম্বার সেটের 4 ধরনের প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা হায়ার স্টাডিজে বিএসসি ম্যাথমেটিক্স অনার্সে পড়িয়ে থাকি। রিয়েল অ্যানালিসিস বলে একটা পেপার রয়েছে, সেখানে প্রথম চ্যাপ্টার রিয়েল নাম্বার। সেই চ্যাপ্টারের 4টে প্রপার্টি রয়েছে রিয়েল নাম্বার সেটের। একটা হচ্ছে অর্ডারিং প্রপার্টি, একটা হলো আমাদের কমপ্লিটনেস প্রপার্টি, একটা হলো আর্কিমিডিয়ান প্রপার্টি, এবং চতুর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ডেন্সিটি প্রপার্টি। সেই ডেন্সিটি প্রপার্টির কনসেপ্টে আমরা বলতে পারি যে -1 থেকে 1টা কিন্তু একটা অসীম সেট, সেটা কিন্তু কোনো ফাইনাইট সেট নয়। ঠিক আছে, আর তাছাড়াও -1 থেকে 1-এর মধ্যে যদি সমস্ত বাস্তব সংখ্যা নেওয়া হয়, সেটাকে একটা ইন্টারভেল বা অন্তরাল বলছি আমরা। ঠিক আছে, একটা ইন্টারভেল বা অন্তরাল, এবং ইন্টারভেল কখনো ফাইনাইট সেট হয় না। ডি সেটটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স such that x belongs to R and -1 less than x less equals to x less than 1। এই সেটটাকে সাধারণত ডিনোট করা হয় -1 এর থার্ড ব্র্যাকেট এবং 1 এর ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ -1 থেকে 1, -1 এখানে যেখানে লেস ইকুয়াল টু রয়েছে সেটাকে আমরা ক্লোজড করব থার্ড ব্র্যাকেট দিয়ে, আর যেখানে শুধুমাত্র লেস দেন বা গ্রেটার দেন রয়েছে সেখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। যদি ডান দিকে থাকে তার মানে এই ব্র্যাকেটটা দেবো, ডান দিকে তো আর এই ব্র্যাকেট দেওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে লেখা হয়, এটাকে বলা হয় সেমি ওপেন সেমি ক্লোজড। সেমি ওপেন or semi closed interval। ঠিক আছে, কারণ এদিকটাকে বলা হয় ক্লোজড, যেহেতু একের এক -1টাকে নিতে পারছে তাই সেটাকে বলা হয় ক্লোজড, আর এদিকে যেহেতু একটাকে নিচ্ছে না তাই সেটাকে বলা হয় ওপেন। ঠিক আছে, যদি আমি ইয়েতে বলি তাহলে অর্ধমুক্ত অন্তরাল। বাংলায় বললে, বাংলার কথাটা শুনতে সুন্দর, কিন্তু সবসময় আমরা ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত হব। কারণ এই ক্লাস 12-এর পর তোমরা যেহেতু সায়েন্স নিয়ে এগোবে বা সায়েন্স নিয়ে এগোতে চাইছো বা এগোচ্ছ, তো সেক্ষেত্রে আমরা ক্লাস 12-এর পর কিন্তু কোনো না বাংলা বই পাবো, না কোনো বাংলা ভার্সনের বই কিন্তু আমরা
সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সেখানে সবটাই কিন্তু আমাদের ইংলিশে লিখতে হবে, ইংলিশে জানতে হবে, ইংলিশে পড়তে হবে, ইংলিশে বুঝতে হবে। তাই ফলে আমরা ওইরকম ভাবে কোথায় বাংলা ওয়ার্ড নিয়ে পড়ে থাকলে শুধুমাত্র কিন্তু হবে না। ঠিক আছে, বাংলা ওয়ার্ড নিয়ে কিন্তু শুধুমাত্র পড়ে থাকলে কিন্তু হবে না। তাহলে এটা একটা অন্তরাল, এবং যেহেতু যে কোনো দুটি বাস্তব সংখ্যার মাঝে অসীম সংখ্যক মূলদ অমূলদ, অর্থাৎ বাস্তব সংখ্যা থাকে, ঠিক আছে, দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস বিটুইন এনি টু রিয়েল নাম্বার। এটা কোন প্রপার্টি বলছে? এটাকে বলা হয় ডেনসিটি প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি অফ আর। ঠিক আছে, বাস্তব সংখ্যা থাকে, তাই -1 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা অসীম রয়েছে, তাই -1 থেকে 1-এর মাঝে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা বিদ্যমান। সুতরাং ডি একটি অসীম সেট। ঠিক আছে, ডিটা তার মানে কিরকম সেট? অসীম সেট হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে যে আমরা ক্লোজ সেমি ওপেন ব্যাপারটা বললাম, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি যে কখন কোনটাকে কিভাবে নোটেশন দেবো, কারণ সেই নোটেশনের সঙ্গে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করে পরিচয় থাকতে হবে। কারণ আমরা যখন এরপর বিভিন্ন ডোমেন রেঞ্জ বার করব, ফাংশনের চ্যাপ্টারটাতে যাব বা অপেক্ষক চ্যাপ্টারে যাব, সেক্ষেত্রে এই নোটেশন কিন্তু আমাদের বারবার ইউজ হবে। ঠিক আছে, কিংবা কোনো জয়েন্টের ক্লাস আমরা করবো, জয়েন্টের কোয়েশ্চেন আনসার আমরা অ্যাটেন্ড করবো, ওরা এই ধরনের নোটেশনে লিখতে কিন্তু বেশি ভালোবাসে, এরকম ভেঙে ভেঙে না লিখে এরকম ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট দিয়ে লিখতে কিন্তু বেশি সেখানে ব্যবহার করা হয়। ফলে সেই নোটেশন সম্পর্কে আমাদের নিজেদেরও পরিচয় থাকতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না, সেগুলোকে অ্যাটেম্প করতে পারবো না। ঠিক আছে, তাই কখন কোনটাকে, আমি যেমন এদিকে ক্লোজ লিখলাম এদিকে ওপেন লিখলাম, তো সেটাকে কখন কি লিখবো সেটা একবার আমি এবার বলে দেবো। ঠিক আছে, আচ্ছা, এরকম টাইপের ইন্টারভেল কি কি হতে পারে এবং তাদেরকে কি রকম নোটেশনে আমরা দেবো, সেটা মুক্ত অন্তরাল বা বদ্ধ অন্তরাল বা অর্ধমুক্ত অর্ধবদ্ধ হতে পারে, অর্থাৎ সেমি ওপেন সেমি ক্লোজড অথবা শুধু ক্লোজড কিংবা শুধু ওপেন ইন্টারভেল হতে পারে। সেগুলো কখন হবে এবং তাদেরকে কিরকম ভাবে নোটেশন দেওয়া হবে সেটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি এখানে। তাহলে যে কোনো টাইপের এরকম ইন্টারভেল দেখলেই তোমরা কিন্তু নোটেশনের মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করতে পারবে, এবং সেই নোটেশনটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমি বারবারই বলছি যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং ইনফ্যাক্ট বোর্ডের এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নোটেশন আমাদের ইউজ করেই অপশনগুলো থাকে। সেটা রিলেশন ম্যাপিং এর ক্ষেত্রে বা অন্য অনেক ক্যালকুলাসের ক্ষেত্রে সেটা সেইভাবেই থাকবে। ফলে সেটাকে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ধরতে পারবো না যেটা কি বলতে চাইছে। ঠিক আছে, তো এরকম টাইপের মোটামুটি 3 রকম জিনিস হতে পারে। একটা হচ্ছে কমপ্লিটলি ওপেন ইন্টারভেল বা মুক্ত অন্তরাল, একটা হচ্ছে কমপ্লিটলি ক্লোজড ইন্টারভেল বা বদ্ধ অন্তরাল, এবং আরেকটা হচ্ছে অর্ধমুক্ত অন্তরাল বা অর্ধবদ্ধ অন্তরাল। দুটোর কথার অর্থে কিন্তু এক। অর্ধমুক্ত মানে একদিকে মুক্ত হলে একদিকে তো বদ্ধ হবেই। ঠিক আছে, তাই সেমি ওপেন ইন্টারভেল অথবা সেমি ক্লোজড ইন্টারভেল যে কোনো একটা বললেই সেটাকে হবে।
তো কখন সেটাকে আমরা বলতে পারবো? যদি মুক্ত অন্তরালের কথায় আসি, তো সেটা হচ্ছে আমাদের কাছে সেটটা হবে এরকম, এক্স বিলংস টু আর, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা থাকবে। ইন্টারভেল যেহেতু বলছি, সেখানে কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা থাকবে, সমস্ত বাস্তব সংখ্যাকেই সেখানে নেওয়া হবে। সাচ দ্যাট, মুক্ত অন্তরালের ক্ষেত্রে আমি যদি যেহেতু জেনারেল ভাবে বলছি, তো এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, অর্থাৎ এই যে দুদিকটাই ওপেন থাকবে, দুদিকেই আমরা যে না এ কে নিতে পারবো না বি কে নিতে পারবো, এর পর থেকে শুরু করে বি এর আগে পর্যন্ত। এটার মানে হচ্ছে এর পর থেকে শুরু করে বি এর আগে পর্যন্ত, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী যে জায়গাটা, সেইখানে থাকা সমস্ত বাস্তব সংখ্যার সেট এটা। ঠিক আছে, এখানে কোনো এর সঙ্গে ইকুয়ালিটি থাকবে না, অ্যাজ ওয়েল অ্যাজ বি এর সঙ্গে ইকুয়ালিটি থাকবে না। আর বদ্ধ অন্তরালটা কি? বদ্ধ অন্তরাল হচ্ছে দুদিকেই ইকুয়ালিটি থাকবে, অর্থাৎ এক্স বিলংস টু আর, এক্স হলো একটি বাস্তব সংখ্যা, এমন যেন এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, অর্থাৎ এ এবং বি কে অ্যাজ এ বাউন্ডারি হিসাবে নিয়ে তারপরে আমরা এ এবং বি এর মধ্যবর্তী সমস্ত স্থানটাই সেখানে আসবে। এ এবং বি অ্যাজ এ বাউন্ডারি হিসাবে থাকবে, তারা নিজেরাও থাকবে এবং এ বির মধ্যে থাকা সমস্ত স্থানটাই থাকবে। তার মানে এটাকে যদি আমরা ঠিকভাবে একটু ভাবি, এই সেটটাকে যদি একটু ঠিকভাবে ভাবি, তার মানে এই উপরের সেটটার সাথেই, আমি যদি উপরের সেটটাকে এস নাম দিই, তাহলে সেই এস সেটের সাথেই আমি যদি এ এবং বি সেট দুটোকে, এলিমেন্ট দুটোকে নিয়ে নিই এক্সট্রা করে, তাহলেই কিন্তু এই সেটটা ফর্ম করে যায়। ঠিক আছে, তাহলেই কিন্তু এই সেটটা তৈরি হয়ে যায়। এবার অর্ধমুক্ত অন্তরাল বা অর্ধবদ্ধ মানে কি, একদিকটা ওপেন থাকবে একদিকটা ক্লোজ থাকবে, অর্থাৎ আমি যদি, ওই জন্য দুটো এখানে বার করে রেখেছি, যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু বি হতে পারে, অর্থাৎ রাইট সাইডটা, এটা হচ্ছে রাইট সাইড, তো রাইট সাইডে ক্লোজড, লেফট সাইডে ওপেন। অথবা এমন হতে পারে যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস ইকুয়ালস টু এক্স, অর্থাৎ এর দিকটাতে আমরা ক্লোজড করলাম, কিন্তু বি এর দিকে আমরা ওপেন করে রাখলাম, অর্থাৎ রাইট সাইডে ওপেন লেফট সাইডে ক্লোজড। ঠিক আছে, এরকম 4 রকম ইন্টারভেল হতে পারে। তাহলে কখন কোনটাকে কিভাবে নোটেশন দেব, সেটা আমরা এবার একটু জানবো। ঠিক আছে, যেমন প্রথম ক্ষেত্রে যে সেটটা রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ওপেন ইন্টারভেল এবি। ঠিক আছে, আমরা কি বলছি, ওপেন ইন্টারভেল এবি বলার সময় বলবো ওপেন ইন্টারভেল এবি, তার মানে বুঝে যাবো সেখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। কি ব্র্যাকেট ইউজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার এছাড়াও একটা অপ্রচলিত, খুব কম প্রচলিত একটা নোটেশন রয়েছে, সেখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে করা হয়। সেটা কি করা হয়? সেটা থার্ড ব্র্যাকেটটাকে এরকম ওপেন করে রাখা হয়, মানে উল্টো লেখা হয়, উল্টো লেখা হয়। এটা মানে হচ্ছে ক্লোজড, তাহলে সেই রেসপেক্টে ওরা বলতে চাইছে যে এটা মানে হচ্ছে ওপেন, মানে দরজা খোলা থাকলে যেরকম দেখতে লাগে সেরকম। দরজার পাল্লা দুটো যদি দু পাল্লার দরজা হয়, তো দরজার পাল্লা দুটো যদি ওপেন থাকে, তাহলে এরকম দুদিকে ভেজানো থাকবে। ঠিক আছে, দুদিকে খোলা থাকবে, তখন সেটাকে যেরকম দেখতে লাগে সেরকম ভাবে দিতে চাইছে থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, কিন্তু এই নোটেশনটাও কিন্তু আমাদের ঘাবড়ানোর জন্য অনেক ক্ষেত্রে ইউজ করে কম্পিটিটিভ এক্সামে, তাই বলে রাখলাম। আমার ক্লাস করার পর বারবার বলছি, এমন কিছু থাকবে না তোমাদের যেটা দেখোই নি আগে, সেরকম কিন্তু লাগবে না। যদি লেগে থাকে আমি তো বলবো তুমি ক্লাস করার ক্ষেত্রে একটু খামতি রয়েছে। ঠিক আছে, কারণ আমি যা বলবো, যেভাবে বলবো, সেগুলো সমস্তটাই তোমরা এক্সামের পেপারে দেখতে পারবে। ঠিক আছে, ফলে কেউ যদি চিনতে না পারো, আমার ক্লাস করার পরও কোয়েশ্চেন চিনতে পারছো না, বা এই নোটেশনই চিনতে পারছো না, তার মানে সেক্ষেত্রে তোমাদের আরো একটু কনসাস হয়ে ক্লাসটা করতে হবে। তারপরে নেক্সট যে নোটেশনটা রয়েছে, এ তেও ক্লোজ বি তেও ক্লোজ, তখন সেটাকে আমরা লিখি এরকম ভাবে, ক্লোজড ইন্টারভেল এবি। বলবো কি, ক্লোজড ইন্টারভেল এবি, অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা ভিতরের দিকে ক্লোজ করা থাকবে। থার্ড ব্র্যাকেটটা ভিতরের দিকেই যেরকম ভাবে নর্মালি হয়ে থাকে সেভাবেই লেখা থাকবে। আর এটার ক্ষেত্রে এর সঙ্গে ইকুয়ালিটি নেই, এর সাথে ইকুয়ালিটি যদি থাকে, ইকুয়ালিটি যার সঙ্গে আছে সে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হবে। ইকুয়ালিটি মানে থার্ড ব্র্যাকেট। আর নট ইকুয়ালিটি যদি থাকে, শুধুমাত্র লেস দ্যান অর গ্রেটার দ্যান থাকে, তখন সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই হচ্ছে কথা। তো সেটাকে আমরা এদিকটা ওপেন লিখবো, আর এদিক থেকে ক্লোজ বি করব, কারণ বি তে এখানে ইকুয়ালিটি রয়েছে, তাই বি তে আমরা ক্লোজ ব্র্যাকেট দেবো। অথবা এটাকে আমরা যদি থার্ড ব্র্যাকেটের নোটেশনেই কমপ্লিটলি লিখতে চাই, তার মানে হচ্ছে এর দিকটা ওপেন আর বি এর দিকটা হচ্ছে ক্লোজড। তার মানে দেখতে কিন্তু কিছুটা এরকম হয়ে যাবে, বি এর দিকটা ক্লোজড, এ এর দিকটা ওপেন। বোঝা গেছে? মানে ধর এটা হচ্ছে দরজাটা,
তো সেই দরজাটার একটা পাল্লা আমাদের কাছে বন্ধ আছে, দু পাল্লার দরজা, তার মধ্যে একটা পাল্লা আমি ধরলাম বন্ধ আছে, আর একটা পাল্লা আমার কাছে ওপেন আছে, তাহলে সেটা কিরকম ভাবে ওপেন থাকবে? সেটা এরকম ভাবে ওপেন থাকবে বাইরের দিকে, তাই তো? সেটা বাইরের দিকে ওপেন থাকবে। আর একটা দরজা এখানটা, এটা একটা পাল্লা ওপেন রয়েছে, তো সেক্ষেত্রে দেখতে কিরকম হলো? এরকম। আর এদিকটা থাকলো হচ্ছে, আর এদিকটা দিকে যদি বলি তাহলে হচ্ছে এরকম, তাই তো? অর্থাৎ একটা এরকম, একটা এরকম। কিন্তু আমি বারবার বলবো এই নোটেশনটাই বেশি ইউজ করা হয়, এই নোটেশনগুলো, প্রথম নোটেশনটা। দুদিকে থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে এই যে নোটেশনটা বাইরের দিকে খোলার ব্যাপারটা, সেটা খুব একটা ইউজ করা হয় না, কিন্তু তাও আমি যাতে অচেনা লাগে না লাগে তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে যেমন আমি বলবো হচ্ছে এর দিকটা তাহলে ক্লোজড, আর বি এর দিকটা হচ্ছে ওপেন। অথবা উল্টো করে যদি আমি এটার রেসপেক্টে যদি বলি এইরকম ভাবে, তাহলে এর দিকে ক্লোজড, বি এর দিকে কিন্তু ওপেন। তো এইভাবে আমরা নোটেশন করা হয়, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল যদি আমি এখন দিই, সামথিং এক্স বিলংস টু আর such that -1 less equals to x less than 100, তাহলে সেটা কিরকম নোটেশন হবে? সেটা হয়ে যাবে জাস্ট -1-এ ক্লোজড করা আছে, তার মানে -1-এ ক্লোজড আর 100-এ ওপেন। তাহলে এভাবে লিখতে পারবো, অথবা -1, 100 লিখে -1-এ ক্লোজ, তাহলে যেরকম হয় সেরকমই, আর যেটা ওপেন, যেদিকটা ওপেন থাকবে সেদিকটা উল্টো ঘটনা ঘটাতে হবে, মানে খোলা, বাইরের দিকে খোলা। আমরা সাধারণত এই নোটেশনটাই বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? এবং যদি কখনো বলে যে দুটো সেটের ইউনিয়ন, সামথিং আমাকে বললো যে এক্স বিলংস টু আর such that -1 less equals to x less than 2, তার সঙ্গে ইউনিয়ন করা হয়েছে আরেকটা সেটের x belongs to r such that 3 less than x less equals to 5, তাহলে সেক্ষেত্রে সেটটা কিরকম দেখতে হবে? এটা হচ্ছে -1-এ ক্লোজড, -1-এ ক্লোজড, 2-তে ওপেন, তার সঙ্গে কি রয়েছে? ইউনিয়ন, 3-এ ওপেন এবং 5-এ ক্লোজড। দেখতে এরকম হবে, এরকম টাইপের সেটও তোমরা ইন ফিউচার যে ক্লাসগুলো করাবো সেখানে তোমরা পাবে, ঠিক আছে? তো এই 4 রকম নোটেশন আমাদের মনে রাখতে হবে, আমাদের সমস্ত ক্ষেত্রেই দেখবে জায়গায় জায়গায় কাজে লাগবে বলতে বা লিখতে। তো সেই জন্য আমাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? খাতায় অবশ্যই এটা কিন্তু লিখে রাখবে, এবং অবশ্যই মনে রাখবে যে কাকে কোনটা কিভাবে লেখা হয়। প্রথম নোটেশনগুলো তো আমাদের মনে রাখতেই হবে, পরেরটা না হয় যখন যেখানে লাগবে আর একবার বলবো, কিন্তু প্রথম নোটেশনগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা খুব বেশি ইউজফুল, ঠিক আছে? সহজ কনসেপ্ট, যেখানে লেস দ্যান গ্রেটার দ্যান থাকবে সেখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, আর যেখানে লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়ালস টু থাকবে সেখানে আমরা ক্লোজ ব্র্যাকেট দেবো, ব্যাস। এই টপিকের উপর আরো একটা এমসিকিউ এখানে দিয়েছে, বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য, কোনটা সঠিক স্টেটমেন্ট এখানে দিয়েছে। তার মধ্যে প্রথম অপশনে বলেছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। এই কথাটা নিয়ে আমি প্রথমে ডিটেলসে আলোচনা করেছি, প্রথম কোয়েশ্চেনেই একদম বিবৃতিতে এই কোয়েশ্চেনটাই ছিল যে কোনো অসীম সেটের উপসেট কি অসীম সেট হবে, নাকি ফাইনাইট হবে, না ইনফাইনাইট হবে, কি হবে, সেটা আমরা ডিটেলসে সেখানে মানে আলোচনা করেছি। সেখানে আমি বলেছি অসীম সেটের উপসেট অসীমও হতে পারে, আবার সসীমও হতে পারে, অর্থাৎ ইনফাইনাইট সেটের সাবসেট সেটা কিন্তু আইদার ফাইনাইট অর ইনফাইনাইট, দুটোই হতে পারে, ঠিক আছে? সেটা সম্পূর্ণরূপে ডিটেলস আলোচনা করেছি, একই আলোচনা আরেকবার করার কোনো প্রয়োজন নেই। যদি দরকার হয় তাহলে আবার তোমরা সেই জায়গাটা পিছিয়ে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আমরা প্রথম স্টেটমেন্টটা মোটেও সত্য নয়, অসীম সেটের উপর সেট সবসময় অসীম হবে এরকম কোনো কথা নেই, তাহলে প্রথম স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা। তারপরেটা বলেছে যে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যার সেট, ঠিক আছে? অর্থাৎ আমি যদি অপশন বিটা দেখি, অপশন এটা তো আমরা দেখলাম সেটা ফলস। এবার অপশন বি তে যদি দেখি সেটটা তার মানে কিরকম হবে, সেটাকে যদি আমি বি সেট নাম দিই, সেটা বলেছে যে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা, তার মানে 889 থেকে বড় যুগ্ম সংখ্যা কি হতে পারে? 890, তারপর যেটা কিনা যুগ্ম, তারপর 892, 894, এবং এভাবে কিন্তু তার চেয়ে বড় দিয়েছে, ফলে বড় যুগ্ম সংখ্যা কিন্তু শেষ হবে না।
890, 892, 94, 96 এরকম করতে করতে 98 এরকম চলতেই থাকবে। এটা কিন্তু একটা উপরের দিকে চলতেই থাকবে, এটা কিন্তু আনবাউন্ডেড অ্যাভাব। এটার কিন্তু আর শেষ হবে না, একটা ফাইনাইট নাম্বার থেকে শুরু করে অসীম পর্যন্ত সেটা চলবে। তাহলে আনবাউন্ডেড অ্যাভাব সেট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু একটা অসীম সেট। তাহলে এটা অসীম সেট। ওকে, তার মানে অপশন বি কিন্তু এখানে সত্য। অপশন বিটা কিন্তু ট্রু। এবার বলেছে অপশন সি। অপশন সি তে বলেছে হচ্ছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যার সেট। ঠিক আছে, আমি অপশন বি তে আমি মানে বন্ধ করে দিতে পারতাম এমসিকিউটা, বিকজ এখানে অসীম সেট আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু ডিটেলস এখানে আলোচনা করছি। তাই অপশন সিটা সম্পর্কে এখানে বলে রাখি, সেটা হচ্ছে -150। আমি যদি সেটটাকে সি নাম দিই, সেটা হচ্ছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা। তার মানে -150 থেকে বড়, তাহলে কি হতে পারে? আবার ঋণাত্মক বলেছে মানে জিরোর আগেই শেষ হয়ে যাবে। এবং অযুগ্ম সংখ্যা বলেছে, তার মানে -149, নট 151, 149। যেহেতু বড় বলছি, 150-এর থেকে 149, 150-এর থেকে কিন্তু 149 ছোট। কিন্তু যখন নেগেটিভ নিয়ে নেব, তখন কিন্তু 150 ছোট হয়ে যাবে, 149 সেক্ষেত্রে বড় হয়ে যাবে। ছোট সংখ্যা ঋণাত্মক যদি করা হয় তাহলে কিন্তু সেটা বড় হয়। ঠিক আছে, বড়টা, আমি যদি বড় সংখ্যা, এদিকে হচ্ছে ছোট সংখ্যা, তাহলে স্বাভাবিকভাবেই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা অবশ্যই বড়। কিন্তু যদি মাইনাস অফ কোনো পজিটিভ বড় সংখ্যা নিই, সেটা কিন্তু ছোটটার মাইনাসের থেকে ছোট হয়ে যাবে। কারণ মাইনাসে যত বেশি এ পেছনে যাচ্ছে তত সে ছোট হতে থাকছে। তাহলে তার থেকে বড় বলেছে, বড় বলেছে মানে -151 নয়, ঠিক আছে, -149। এবং এরকম করে অযুগ্ম চেয়েছে, তার মানে 149 এর পর -147, -145, এভাবে যদি চলতে থাকে লাস্টে গিয়ে -5, -3, -1, এখানে গিয়ে শেষ হয়ে যাবে। কারণ ঋণাত্মক বলছে, সেটটা বলেছে ঋণাত্মক, তার মানে সেটা কখনোই জিরো বা জিরোকে ওভার করে যাবে না, জিরোর আগেই মাইনাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং অযুগ্ম সংখ্যাগুলো দেখতে পাচ্ছ আমরা নিয়েছি। ঠিক আছে, তার মানে অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট, মোটেও না। -149 সেটা সেটা শুরু হয়েছে, -1 গিয়ে কিন্তু সেটা শেষ হয়ে গেছে। এর শুরু আছে, এর শেষ আছে। এ কিন্তু অনন্ত বিস্তৃত সেট নয়, এটা কিন্তু অসীম পর্যন্ত সে চলছে না এটার মতো। এখানে যেমন আমি কোনোদিনও কোথাও শেষ করতে পারবো না, এই যত বাড়াবো ততই চলতে থাকবে। যেমন আমি যদি বলি যে সেটা 5000-এ গিয়ে শেষ হয়ে যাবে, তাই যদি হয় তাহলে 5000 প্লাস 2 করে দিই, 5002, সেটা আরো একটা যুগ্ম একটা সংখ্যা যেটা কিনা 889 থেকে বড়। ঠিক আছে, তার মানে কোনোদিনও এই সেট শেষ হবে না। যেটাকেই আমি লাস্ট বলে ধরবো, তার সঙ্গে আরো 2 যোগ করলে তার পরবর্তী সেট পেয়ে যাবো, পরবর্তী এলিমেন্টটা পেয়ে যাবো, যেটা কিনা এই সেটেই বিলং করবে। ঠিক আছে, তার মানে এই সি সেটটা কিন্তু মোটেও অসীম সেট না, সেটা কিন্তু একটা সসীম সেট বা ফাইনাইট সেট। আর এটা কিন্তু কার্ডিনালিটি বা পদ সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্ট, সেটা কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, তার মানে এই স্টেটমেন্টটাও মিথ্যা হয়ে গেল। এবার লাস্ট স্টেটমেন্ট হচ্ছে অপশন ডি। অপশন ডিতে বলেছে এক্স একটি বাস্তব সংখ্যা যেখানে 0 থেকে << 1 এর মধ্যে এক্সট্রা থাকবে। 0 থেকে << 1 এর মধ্যে থাকবে। ধরুন এক্ষুনি আমরা জিনিসটা বলেছি যে এইরকম ধরনের সেটকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, না এক্স সাজ দ্যাট, এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, লিখতে হয় কিভাবে ম্যাথামেটিক্যালি, না এক্স বিলংস টু আর। এবং সেই সাথে কি দিয়েছে, 0 << x << 1। 0 << x << 1, এই যে অ্যান্ড কথাটা দিয়েছে বা এবং দিয়েছে, সেটা কিন্তু সেটাকেও আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। এটাকে বলা হয় অ্যান্ড, আর এটা হচ্ছে অর। অনেকেরই গুলিয়ে যায়, এটা কি করে মনে রাখবো? কিচ্ছু না, আমরা অরের ক্ষেত্রে আটটাকে লিখি না এইভাবে। অরের ক্ষেত্রে আমরা আটটাকে যদি এইভাবে ভাবি, তাহলে এটা দেখো উপরের দিকে খোলা আছে।
তাহলে অর এর ক্ষেত্রে এটা হচ্ছে উপরে দিয়ে খোলা থাকলে অর, আর অ্যান্ড এর ক্ষেত্রে আমরা এই যে এন চিহ্নটা, সেখান থেকে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এনটা কিরকম দেখতে, কিছুটা এরকম দেখতে, কিছুটা এরকম দেখতে। তার মানে আমাদের এটা হয়ে যাবে এখানে চিহ্নটা এন এর মতো করে। আমি যদি বলি এনটা যেমন উপরের দিকে, সেরকমই এই চিহ্নটা হচ্ছে অ্যান্ড এর চিহ্ন। ঠিক আছে, তো যাই হোক, এই সেটটা আমাদের কাছে কিরকম লিখবো তাহলে? জিরোতে যেহেতু ওপেন রয়েছে, জিরোতে যেহেতু স্ট্রিক্টলি লেস দ্যান রয়েছে, তার মানে এখানে ওপেন চিহ্ন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে জিরো লিখতে হবে, এবং একে যেহেতু ক্লোজড করা আছে মানে এককে নেওয়া যাবেই, তাই একে ক্লোজড করা হবে। কিন্তু যদিও এটা একে ক্লোজ করি, জিরোতে ওপেন, কিন্তু এটা কিন্তু বাস্তব সংখ্যা যেহেতু চাইছে, তাহলে একই আমরা বারবার করে বলছি যে কোনো দুটো বাস্তব সংখ্যার মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকছে, সেটা ডেন্সিটি প্রপার্টি আমাদের দিচ্ছে রিয়েল নাম্বার সিস্টেমের এই কথাটা। তার মানে জিরো এবং একের মধ্যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা রয়েছে, তার মানে এই সেটটা কিন্তু একটা অসীম সেট। এই সেটটা একটা ইন্টারভেল, ঠিক আছে, সেমি ওপেন ইন্টারভেল। কেউ যদি বলে সেমি ক্লোজড বলবো, সেমি ওপেন কারণ এদিকটা ওপেন বলে, সেমি ক্লোজড বলবো সেটাও বলতে পারি, একদিক ওপেন একদিক ক্লোজড মানে তাকে সেমি ওপেন অথবা সেমি ক্লোজডও বলতে পারি, কারণ সে একদিকে মানে একদিকে মুক্ত, একদিকে সে বদ্ধ। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু একটা অসীম সেট। যদি বাস্তব সংখ্যা না বলে, বাস্তব সংখ্যা না বলে শুধুমাত্র ইন্টিজারের কথা বলতো, যদি আমাকে এই সেটটাই দিত, আমাকে যদি এ সেটটাই দিত, কিন্তু সেখানে থাকতো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, সব সেম রাখতাম, শুধুমাত্র এক্স বিলংস টু জেড করে দিতাম, জিরো লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু ওয়ান, তাহলেই কিন্তু সেই সেটটা এক পজি সেট হয়ে যেত। তার মানে সেখানে শুধুমাত্র এক থাকতো, জিরো থেকে এক পর্যন্ত, কিন্তু জিরো নেওয়া যাবে না, এক নেওয়া যাবে বলছে, জিরো আর এখানে এক। তাহলে তাদের মধ্যে যদি শুধুমাত্র ইন্টিজার চাইতাম, তাহলে জিরোটা যেহেতু ওপেন রয়েছে মানে জিরোতে যেহেতু লেস দ্যান রয়েছে, তার মানে জিরোটাকে নেওয়া যাবে না, কিন্তু একটাকে তো নেওয়া যাবে, একের সমান চিহ্ন আছে মানে। তার মানে সেক্ষেত্রে শুধুমাত্র এটা একটা মাত্র ইন্টিজারকে কন্টেন করতো, সেটা হচ্ছে এক। অর্থাৎ সেক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট অফ এ হয়ে যেত, নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেটা হতো এক, কারণ একটাই মাত্র এলিমেন্ট রয়েছে এর ভিতরে, এক আছে বলে এই একটা এক হয়নি, একটা মাত্র এলিমেন্ট আছে বলে এক হয়েছে। এবং তার জন্য এই এ সেটটা তখন একপদী সেট বা সিঙ্গেলটন সেট হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে বাস্তব সংখ্যা বলে রেখেছে, এখানে যেহেতু বাস্তব সংখ্যা কথাটা বলা আছে, ফলে এটা আর একপদী সেট থাকলো না, এটা অসীম সেট থাকলো, কারণ বাস্তব সংখ্যা বলাতেই জিরো থেকে এক পর্যন্ত এটা পুরো একটা ইন্টারভেলে পরিণত হয়ে গেল, একটা অন্তরালে পরিণত হয়ে গেল। একটা ইন্টারভেল বা অন্তরাল কিন্তু কখনোই সসীম সেট না, সেটা একটা অসীম সেট, কারণ তার মধ্যবর্তী স্থানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা সেখানে বিচরণ করে, মানে ফিক্সড ভাবে থাকে, বিচরণ করে বলবো না, ফিক্সড ভাবে থাকে। ঠিক আছে, তো এটা একটা অসীম সেট, কিন্তু বলেছে একপদী সেট, সেটা সঠিক নয়, সেটাও মিথ্যা কথা। তার মানে সঠিক অপশন ছিল হচ্ছে একমাত্র অপশন এই বিটা, যেখানে বলেছে এটা অসীম সেট। অবশ্যই অসীম সেট, সেটা উপরের দিকে তার কোনো বাউন্ডারি নেই, সে আনবাউন্ডেডলি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে উপরের দিকে, যত আমি বাড়াবো তত বাড়তে থাকবে সেটটা, সেটাকে কোনো একটা সেট কোনো একটা এলিমেন্ট দিয়ে সেটাকে বাউন্ডারি করতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, এবার চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে, এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে। তো নেক্সট কোয়েশ্চেনে আমাদের একপদী সেট, অসীম সেট, শূন্য সেট, সসীম সেট সংক্রান্ত একটা কলাম ম্যাচিং দিয়েছে, ঠিক আছে, বা ম্যাট্রিক্স ম্যাচিং দিয়েছে। কলাম ম্যাচিং বা ম্যাট্রিক্স ম্যাচিং দিয়েছে, সেটাকে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা চারটে সেট রয়েছে, কোনটা একপদী সেট হবে, কোনটা অসীম সেট হবে, কিংবা কোনটা শূন্য সেট হবে, কিংবা কোনটা সসীম সেট কিন্তু একপদী নয়, এরকম টাইপের সেট হবে, সেটা আমাদের মানে দেখাতে বলছে এখানে, এখানে শো করতে বলছে। তো প্রথমে আমরা যেটা দেখে নেব, যে এখানে একটু আমাদের যে গন্ডগোলটা করেছে, √3 √10 এইরকম টাইপের এলিমেন্ট গুলো দিয়েছে। ঠিক আছে, তো আমাদের আগে যদি আমাকে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা দিয়ে দিত তাহলে আমরা বুঝতে সুবিধা হতো, কিন্তু যেহেতু √2 √3 √10 এরকম অমূলদ সংখ্যাগুলো দিয়েছে, ফলে সেক্ষেত্রে আমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু যেভাবে বলছি সেভাবে মনে রাখতে পারো তোমরা। প্রথম কথা, আমরা দেখবো আগে অসীম সেটটা খুঁজে বার করব। প্রথমেই আমরা কিন্তু পরপর করতে হবে এরকম কোনো কথা নেই, কলাম ম্যাচিং এর ক্ষেত্রে কেউ পরপর করার কথা ভাববে না, পরপর করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তোমরা কিভাবে করেছো অ্যান্সারটা সেটা কিন্তু কেউ দেখতে যাবে না,
তোমরা যদি নিজেদের টাইম বাঁচাতে চাও তাহলে আমি যে ট্রিক্সটা বলছি সেভাবে করবে। সবসময় দেখবে যে কোনটা বুঝে নেওয়া সহজ, কোন সেটটা সম্পর্কে আলোচনা করা সহজ, ঠিক আছে, অর্থাৎ কোনটা থেকে আমরা তাড়াতাড়ি ক্লুটা পেয়ে যাব সেগুলো আমাদের আগে দেখে নিতে হবে। সবসময় সোজা থেকে শুরু করবে। প্রথমে কঠিন থাকতেই পারে, কিন্তু তার মানে প্রথম থেকেই তোমাকে শুরু করতে হবে এরকম কোনো কথা নেই, এরকম কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আমরা দেখছি অসীম সেট কোনটা হবে। অসীম সেট খুঁজতে গিয়ে আমরা যেটা খুঁজতে পারছি এখান থেকে, যে জেড দিয়ে যখন দিয়েছে, ইন্টিজারের সেট দিয়ে যখন দিয়েছে, তখন কিন্তু সেটা আর যাই হোক অসীম সেট হতে পারবে না। কারণ নাম্বার অফ ইন্টিজার দুটো ইন্টারভেলের মাঝখানে, দুটো ইন্টারভেল মানে দুটো বাস্তব সংখ্যা বা অম্লদ সংখ্যা মূলদ সংখ্যা যাই হোক না কেন, তার মাঝখানে নাম্বার অফ ইন্টিজার সেটা কিন্তু কখনোই অসীম হয়ে যেতে পারে না, সেটা কখনোই অসীম হতে পারে না। তার মানে এখানে অসীম সংখ্যক, অসীম সেট বলতে কখনোই আর যাই হোক 1 3 4 হতেই পারে না। তার মানে 2 নম্বরটাই হবে অসীম সেট, বি এর সঙ্গে দুইটাই যাবে, 2 নম্বরটাই হবে আমাদের কাছে অসীম সেট। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা বি এরটাতে 2 নম্বর প্রত্যেকটাতে দিয়ে রেখেছে। সরি, বি এরটাতে শুধুমাত্র মানে 2 নম্বরটা সেটা কানেক্ট করা আছে, এতেও আছে, সি তেও আছে, ডি তেও আছে, শুধুমাত্র বি তে নেই। বি তে 2 এরটাকে ডি বলেছে। তো বি অপশনটা সঠিক নয় এখানে। এখানে কোন অপশনটা সঠিক নয়? বি অপশনটা কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক কোনটা হতে পারে? এ, সি, ডি, সেটা ডিপেন্ড করছে এবার বাকিগুলোর উপর, সেটা এবার ডিপেন্ড করছে বাকিগুলোর উপর। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, শূন্য সেট মানে একটাও এলিমেন্ট সেখানে থাকবে না, সেটা বোঝাটা একটু সহজ হতে পারে আমাদের ক্ষেত্রে। তো শূন্য সেট বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি √2 এবং আচ্ছা, √2 এবং √5, আর এখানে রয়েছে হচ্ছে √2 এবং 2। হুম, আচ্ছা দেখো, √2 এবং 2 এর মাঝখানে কি কোনো আর ইন্টিজার আসতে পারে? আমাদের বলছে এমন একটা ইন্টিজার খুঁজতে বা এমন ইন্টিজার সেট খুঁজতে যেখানে যেটা কিনা √2 থেকে 2 এর মাঝখানে রয়েছে। কিন্তু কি করে সম্ভব? কোনো ইন্টিজারই আসা পসিবল নয়। কেন পসিবল নয় বা সেটা বলছি। অপশন, আমি 3 নম্বরটা রেসপেক্টে বলছি কেন সেটা পসিবল নয়। এটা যদি আমার কাছে সংখ্যা রেখাটা হয়, এখানে ধরলাম 1 আছে আর এখানে 2 আছে। এবার বলছে এক্সট্রা √2 থেকে বড়, তার মানে কিন্তু 2 এর থেকে ছোট, তার মানে সেটা √2টা এরকম কোনো জায়গায় পড়বে। ঠিক আছে, একের রুট করলে যেহেতু 1 চলে আসে, আর তার মানে √2টা আর যাই হোক 1-এর থেকে বড়, √2 কিন্তু 1-এর থেকে বড়। 1-এর রুট করলে আমরা 1 পাই, তাহলে 1-এর থেকে বড় কিছু রুট করলে সেটা 1-এর থেকে বেশিই পাবো, তাই তো? 1-এর রুট করলে আমরা 1 পাচ্ছি, তার মানে 1-এর থেকে যদি 1-এর থেকে বড় কোনো সংখ্যা রুট করা হয়, তবে নিশ্চয়ই আমরা 1-এর থেকে বড় কিছুই পাবো। তার মানে বড় কিছু মানে সেটা ডান দিকে থাকবে। সেটা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। থাকলো ভালো কথা। তাহলে ডান দিকেও থাকুক আর বাঁ দিকেই থাকুক, √2 থেকে 2 এর মাঝখানে, তাহলে তো আর কোনো ইন্টিজার আসতে পারছে না, কারণ 1-এর পরেই 2 চলে আসে। 1-এর পরেই কিন্তু আমাদের কাছে 2 চলে আসছে। আমাদের কিন্তু 1-এর পরেই কি চলে আসছে? 2 চলে আসছে। ওকে, আবার √2টা 1-এর থেকেও পরে, তার মানে √2 আর 2 এর মাঝখানে আর কোনো নতুন করে ইন্টিজার আসা পসিবল নয়। ঠিক আছে, 1 এবং 2 এর মাঝখানে √2 রয়েছে, তো √2 থেকে 2 এর মাঝখানে আর কোনো ইন্টিজার আসছে না। তার মানে এটা কিন্তু একটা নাল সেট হচ্ছে। তার মানে আমি যদি বলি অপশন 3-তে যে সেটটা দেওয়া আছে, এক্স such that √2 less than x less than 2, x belongs to z, এরকম পসিবলই নয়। এই সেটটা ফাই, এটা কিন্তু নাল সেট, এরকম কোনো ইন্টিজার আর আসছে না। 1-এর পরেই 2 আসে, সেই 1 আর 2 এর মাঝখানে √2 রয়েছে, তার মাঝখানে আর নতুন করে কোনো ইন্টিজার তো নিশ্চয়ই আসবে না। তার মানে 3-এরটাই হচ্ছে সি, 3-এরটাই হচ্ছে সি। তাহলে এবার দেখে নেবো 3-এরটা সি কোন অপশনে রয়েছে। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি 3-এরটা সি এ তে রয়েছে, আবার সি তে রয়েছে, তার মানে ডি অপশনটা সঠিক নয়। ডি তে 3-এরটাকে ডি বলেছে। তাহলে এ আর সি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট। তার মধ্যে এই অপশনটা চেক হয়ে গেছে, এই অপশনটা চেক হয়ে গেছে, পড়ে রয়েছে এটা 4 নম্বরটা আর 1 নম্বরটা, 4 এবং 1। তাহলে দেখবো 4 এবং 1-এর মধ্যে কাকে দেখা সোজা, কোনটাকে দেখে নেওয়া সোজা। ঠিক আছে, 4 এবং 1-এর মধ্যে কোনটাকে দেখে নেওয়া সোজা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি √2 এবং √5,
√2 এবং √5 রয়েছে, √3 এবং √10 রয়েছে। অপশন আমার কাছে পড়ে রয়েছে একপদী সেট, কিন্তু আরেকটা রয়েছে সসীম কিন্তু একপদী নয়, মানে একের থেকে বেশি সংখ্যা সেখানে রয়েছে, একের থেকে বেশি সংখ্যা সেখানে অবস্থান করছে। ঠিক আছে, তার মানে যেখানে ডিস্টেন্স বেশি থাকবে সেখানে একের থেকে বেশি সংখ্যা থাকতে পারে। তার আমরা দেখতে পাচ্ছি এখানে √3 থেকে √10 এর গ্যাপ একটু বেশি, কিন্তু √2 থেকে √5 এর গ্যাপ কিন্তু অত বেশি নয়। তার মানে √3 থেকে √10 এর মধ্যেই আমাদের কাছে একের অধিক ইন্টিজার অবস্থান করতে পারে। √2 থেকে √5 এর মধ্যে নিশ্চয়ই করবে না। ঠিক আছে, আমি √3 মানও এখানে আমরা পারফেক্ট ভ্যালু সবসময় মনে থাকবে না, √10 মানও মনে থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে √3 থেকে √10 এর গ্যাপ অনেক বেশি, কিন্তু √2 থেকে √5 এর গ্যাপ অনেক কম। আর এখানে বলছে অপশন পড়ে রয়েছে একটা এলিমেন্ট থাকবে আর একাধিক এলিমেন্ট থাকবে, তাহলে একাধিক এলিমেন্ট যদি থাকতেই হয় তাহলে 1 নম্বরে থাকবে, 4 নম্বরে কি করে থাকবে? 4 নম্বরে তো গ্যাপটা খুব কম √2 আর √5 এর। এইভাবে যদি আমরা ভাবি তাহলে অবশ্যই একের সঙ্গে যাবে হচ্ছে অপশন ডি। অপশন ডিটা হবে হচ্ছে 1 নম্বর, আর অপশন এটা হবে হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, আর অসীম সেটটা তো এটা যেটা পাশাপাশি রয়েছে। তাহলে সঠিক যে অপশনটা হলো আমাদের কাছে এখানে, সেটা হচ্ছে অপশন কোনটা বললাম, একেরটাতে 4 করা আছে, একেরটাতে 4, একেরটাতে সরি, এরটা হচ্ছে 4। তাহলে কোন অপশনটা সঠিক? এই যে প্রথমটাই সঠিক, প্রথমেই এইটাকে 4-এর সঙ্গে কানেক্ট করা আছে। অপশন এ ইজ কারেক্ট, অপশন সিটাও তার মানে ভুল হয়ে গেল। এইভাবে আমাদের অপশন এলিমিনেট করতে করতে ভাবতে হবে। ঠিক আছে, এলিমিনেট করতে করতে ভাবতে হবে সবসময়। টার্গেট থাকবে কোনটা সোজা, কোন স্টেটমেন্টটাকে বিচার করাটা সোজা সহজ সিম্পলি আমরা দেখলে বুঝতে পারবো, সেটাকে নিয়ে আগে ভাববো। তাতে করে কি হবে, আমাদের জিনিসটা অনেকটা প্রিসাইজ হয়ে আসবে, অনেকটা ছোট হয়ে আসবে, অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে আসবে, তখন আমাদের ডোমেনটা অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে খুঁজতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে খুঁজতে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রবলেম, যেখানে আমরা ফাইনাইট সেট সংক্রান্ত, ইনফাইনাইট সেট সংক্রান্ত, সিঙ্গেলটন সেট সংক্রান্ত এবং নাল সেট সংক্রান্ত, অর্থাৎ সসীম অসীম শূন্য একপদী সেট সম্পর্কে যা যা কোয়েশ্চেন, এই কটা কোয়েশ্চেনই আমাদের কাছে এসএনদের বইতে ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অপশন ধরে ধরে প্রত্যেকটা অপশন নিয়ে ডিটেলসে কনসেপচুয়ালি একদম গভীরে গিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটার করেসপন্ডিং আমরা এক্সাম্পল দিয়েছি, কেন কোনটা হচ্ছে, যদি এটা না হতো তাহলে কি হবে, প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি আমরা বুঝেছি, জেনেছি এবং শিখেছি। এরকম নয় যে কোনো একটা যেই অপশনটা সঠিক হবে সেটাকে মার্ক করে দিয়ে আমি চলে গেলাম বা তার রেসপেক্টে কিছু একটু বললাম। আমি কিন্তু প্রত্যেকটা অপশন আমাদের দেখতে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স এর জিনিস। এরকম যদি আমরা যখন যদি হায়ার স্টাডিজে যাই অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখবো আমরা এই ধরনের জিনিসগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স এর পোর্শন। এটা হচ্ছে সেট থিওরিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রার একটা পোর্শন। ঠিক আছে, বিমূর্ত বীজগণিত যেটাকে বলা হয় বাংলায়। তো সেগুলো আমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে যদি অ্যানালাইজ না করি, বিশ্লেষণ না করে শিখি, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এটা কোনো ক্যালকুলেটিভ জায়গা নয় যে শুধুমাত্র ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হলো সেটাকে মার্ক করে দিলাম। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি যে অপশনগুলো রয়েছে সে নিজের নিজের দিক থেকে স্বতন্ত্র, নিজের নিজের দিক থেকে তার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তার বিশেষত্ব রয়েছে, তার কিছু স্পেশালিটি রয়েছে। সেই স্পেশালিটিগুলো নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে শেখাটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। সেট থিওরি বা এই ধরনের পিওর ম্যাথমেটিক্সের পোর্শনগুলো আমরা শিখতেই পারবো না, আমরা বুঝতেই পারবো না। যখনই আমাদের অন্যভাবে ঘুরিয়ে দেবে কোয়েশ্চেনটা, আমরা ধরতেই পারবো না। তাই সেই যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, ধরার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি তার বিশেষত্ব, তার সমস্ত ক্যারেক্টারিস্টিক, তার কি কি ভাবে তাকে এক্সপ্রেস করা হচ্ছে, কেন সেটাকে বলা হচ্ছে, কেন এটা অসীম হচ্ছে, কেন সসীম হচ্ছে, কেন একপদী সেট হচ্ছে, কেন শূন্য সেট হচ্ছে, কেনই বা হচ্ছে না বা কখন হতে পারতো, যাবতীয় সমস্ত জিনিস কিন্তু আমি ডিটেলসে ধরে ধরে এখানে আলোচনা করছি। তাই ভিডিওগুলো তোমরা, বারবার বলছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো, অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা আর যাই ভিডিও দেখো না কেন, এই ভিডিও দেখার সঙ্গে তোমাদের অনেক বেশি আকাশ পাতাল পার্থক্য থাকবে। এই ভিডিওর কোয়ালিটি কিন্তু মিলবে না অন্যদের সাথে। ঠিক আছে, এখানে যেভাবে পড়ানো হবে বা যেখানে যেভাবে ক্লাস করানো হবে সেটা কিন্তু অন্যদের সঙ্গে মিলবে না, কারণ আমি স্পেশালিটি যেটা হচ্ছে
হায়ার স্টাডিজ পড়ানোর সঙ্গে কিন্তু মেনলি যুক্ত, সেটা ম্যাথামেটিক্স অনার্স, ম্যাথামেটিক্স এমএসসি পর্যন্ত আমি পড়িয়ে থাকি। ফলে সেক্ষেত্রে তোমাদের কনসেপচুয়ালি আমি যতটা স্ট্রং আমি করব, যতটা করার জন্য টার্গেট নিয়েছি, সেটা শুধুমাত্র তোমরা যদি সেটাকে নিয়মিত ফলো করে যাও তবেই সেটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু পড়ানোটাই বৃথা। ঠিক আছে, তোমাদের কিন্তু সে তার জন্য নিয়মিত জিনিসগুলোকে দেখে যেতে হবে, বুঝে যেতে হবে এবং শিখে যেতে হবে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপ টু ডেট থাকতে হবে, প্রত্যেকটা ভিডিও সম্পর্কে, প্রত্যেকটা লেকচার সম্পর্কে, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে, যাতে পরের দিনের ভিডিও, পরের দিনের লেকচার দেখতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তোমরা যেন প্রিভিয়াসলি জিনিসটার জন্য তৈরি থাকো, একদম মেন্টালি প্রিপেয়ার থাকো। ঠিক আছে, এবং কনসেপচুয়ালি এতটাই স্ট্রং থাকো। এবং সেটা দেখার জন্য তোমাদের হাজার হাজার জিনিস প্র্যাকটিস করতে হবে না, তোমাদের আমি যা প্র্যাকটিস করবো সেটাই এনাফ। শুধু কথাগুলো, প্রত্যেকটা কথা যা যা আমি বলবো, যা যা আমি লিখবো, প্রত্যেকটা কথা তোমরা মন দিয়ে মানে মনে রাখবে, শুনবে, এবং যা যা আমি বোর্ডে লিখবো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তোমরা সেটাই খাতায় নোট ডাউন করে রাখবে। পরীক্ষার সময় তোমাদের যে কি ভাবে জিনিসটা হেল্প করবে তোমাদের কোনো আইডিয়াও নেই। ঠিক আছে, তাই এই ধরনের ক্লাস, এতদিন হয়তো অনেক রকম ক্লাস দেখেছো, অনেক ক্লাস দেখেছো, কিন্তু এই ধরনের ক্লাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে দেখেছো কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, এতটা নিখুঁতভাবে, এতটা গভীরে গিয়ে, এতটা ডিটেলসে, এতটা প্রত্যেকটা অপশন ধরে ধরে এরকম ভাবে অ্যানালাইজ করে ক্লাস 11-12 আর কোথাও ক্লাস হয় বলে আমার তো জানা নেই। অনার্স লেভেলে হতে পারে, এমএসসি লেভেলে হয়তো হতে পারে, কিন্তু 11-12 লেভেলে এতটা কনসেপচুয়ালি স্ট্রং হয়তো সব জায়গায় করা হয় না। তাই তোমরা যা যা ভিডিওগুলো আমি আপলোড করব নিয়মিত দেখে যাও, নিয়মিত বুঝে যাও, নিয়মিত খাতায় নোট ডাউন করতে থাকো, নিয়মিত না দেখে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের ভালো নাম্বার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কোনোভাবেই আটকাতে পারবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র কথার কথা নয়, তোমরা নিজেরাই সে কথা উপলব্ধি করতে পারবে। তোমরা কয়েকদিন ক্লাস করার পর তোমরা কনসেপচুয়ালি কতটা স্ট্রং হতে পারছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। নিজেরাই অপশন দেখে বলতে পারবে যে, তুমি ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসটাকে, যে অপশনটা তো এইরকম বলতে চাইছে, এটা হবে তার, তাকে ব্রেক করলে। ঠিক আছে, কিন্তু তার জন্য একটাই মোক্ষম অস্ত্র, সেটা হচ্ছে শুধু প্র্যাকটিস 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 বলে আমি কাটিয়ে দেবো না, যেটা সবাই বলে থাকে। ঠিক আছে, সবার কথার সঙ্গে কিন্তু আমার কথা মিলবে না। কি প্র্যাকটিস করব, আমি জিনিসটাকে আগে শেখাবো ভালো করে তবে তো। তাই সবসময় বলবো আগে ভিডিওগুলো ভালো করে দেখো, ভিডিওতেই যে প্র্যাকটিস হবে, যে কথাগুলো তোমরা কান দিয়ে শুনবে, সেটাই ব্রেনে গিয়ে যে তোমাদের ইমেজটা তৈরি করবে এখানে প্রত্যেকটা অপশন সম্পর্কে, প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে, সেটা প্র্যাকটিসের অনেক উপর লেভেলে যাবে। তাই প্র্যাকটিস তো তখন করবো, আমি একটা কনসেপ্ট ঠিক করে শিখলাম না, আমি ঘরে প্র্যাকটিস করে যাচ্ছি, এটা ওটা আন্দাজে মেরে যাচ্ছি, ওটা প্র্যাকটিস হলো? ওটা কি প্র্যাকটিস বলে আদৌ? নাকি সেই প্র্যাকটিস দিয়ে ভবিষ্যতে কোনো লাভ হবে? নাকি সেই প্র্যাকটিস দিয়ে ভালো কোনো র্যাঙ্ক করা যায়? নাকি বোর্ডের পরীক্ষায় ভালো কোনো নাম্বার পাওয়া যায়? ঠিক আছে, প্র্যাকটিস হবে তখনই যখন আমি কনসেপচুয়ালি আগে স্ট্রং হই, আগে তো জিনিসটাকে ব্রেনের মধ্যে বসাই, কনসেপ্টটাকে, তবে তো তার রেসপেক্ট আমি প্র্যাকটিস করব, তখন তো আমার মন দিয়ে সেটাকে, মন থেকে আমি ভাবতে পারবো জিনিসটা। আমি একটা কোয়েশ্চেন থেকে ভাবতেই পারছি না, আমি কি প্র্যাকটিস করব? কোয়েশ্চেনটাকে কি জাস্ট আন্দাজে মারা প্র্যাকটিস করব? নিশ্চয়ই নয়। তাই অবশ্যই কনসেপচুয়ালি স্ট্রং হওয়ার জন্য তোমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করে যেতে হবে। ওকে, তাহলে এবং অবশ্যই এই ধরনের ভিডিও তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং প্রত্যেকটা জিনিস চ্যানেলটি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একদম নতুন চ্যানেল আমাদের। বিএসসি এমএসসি চ্যানেল তো রয়েছেই, কিন্তু আমরা শুধুমাত্র 11-12 স্টুডেন্টদের আরো কনসেপচুয়ালি স্ট্রং করার জন্য কিন্তু এই চ্যানেল খোলা। তাই এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট ফরম্যাট মেনটেন করে সিস্টেমেটিক ওয়েতে ক্লাস দেখে তারাও যেন উপকৃত হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং অবশ্যই পরের দিনের ক্লাস করার জন্য প্রিপারেশন নিতে থাকো। চলো, টাটা।